আমি সব কাজগুলো এটা ধরে আমি বলে দিয়ে দেবো কোনটা কোথায় বসাই দিতে হবে এবং কার সাথে কথা বলে বসাই দিতে হবে। তাহলে নিচে রিসেপশন দিতে হবে না। মনে করে এসএসসি তে যাবা তখন বাবা স্যারের নাম্বার দিয়ে দিব, মনে করে কথা বলে দিবা। স্যার যে স্যার কন্টাক্ট করছে সেই স্যার আবার বলতে ভালো লাগবে যে তাহলে তাহলে কাজটা কাজ হবে না, দিয়ে আসলাম, এটা আর কোনো কাজ হবে না, তুমি সময় নষ্ট করবে না। এটা আমি নিয়ে গেলাম 3-4টা এখানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর এখানে আবুল খায়ের গ্রুপটা কই, এটাও আমি নিয়ে যাই। আবুল খায়ের গ্রুপটা এটা তুমি বসাই দিতে হবে, এটা আমি একজনের কাছে বলে দেবো, এখানে বসাই দিলে বাকিটা আমি ব্যবস্থা করবো। এগুলোর সাথে স্টেপলার করে করে এগুলো লাগাও। এবার যান আসতে যাবে যান। আপনারা গেলাম বলতে আমাদের কাজ ক্লাস করে যাবেন। আমার 7টায় শুরু হবে ক্লাস, আছে 5 মিনিট যাই কি করুন তুমি। নেতার অভাব নাই, এরা যদি বলছি এখন তো আসবে স্যার, নির্বাচন না, নির্বাচনের একটা করে লাগাও। হ্যাঁ বলো এনে বসো, ঠিক আছে বসো লাগাও। তুমি কিন্তু দুইটা বটন, একটা হলো এইটা আর একটা হলো এই আইটেমের এটা কই ওয়ান্টন এই হেড অফিসের জন্য ওয়ান্টন হাইটেক তো সেটা হলো ওকে অ্যাড আর একটা আছে প্রোডাক্টের, ওটা নিবা। প্রোডাক্টগুলো কি করছো? ব্যাংকের শেয়ার এটা তো এখানে ইয়ের কাছে দিয়ে আসবা, এই দেখো ব্যাংকের শেয়ার কাছে দিবা ইব্রাহিম স্যার কাছে। এখানে তো বসে না, এখানে ইব্রাহিম স্যার স্যার না, স্বাগত স্যার হলো পল্টন। এটা রিয়া কো লাগাও যে প্রোডাক্টের একটা আছে ওটা কই দেখো, এটা মনে হয় এখানে যায়।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন স্যার? ভালো আছি। আপনারা কি আপনাদের যে ক্লাস ম্যাটেরিয়াল গুলো সব পেয়েছেন? আমার জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আমাদের হচ্ছে 7th ক্লাস, আর 3 তারিখ হবে লাস্ট ক্লাস। এটা ইয়াসিন স্যার নেবেন। তো আমরা শুরু করছি নাকি? জি স্যার। স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। আজকে আমাদের ওই যেখানে দেখেন 3টে লাল কালার করা আছে, রেড কালার, ট্যাক্স ডিটারমিনেশন, দেন হচ্ছে ভ্যাট অথরিটি এবং অডিট ইনভেস্টিগেশন, এই 3টে এরিয়াতে আমাদের মেজর আলোচনা আজকে। এখানে কি আছে দেখেন তো, ট্যাক্স অ্যাসেসমেন্ট আর ট্যাক্স ডিটারমিনেশন। ডিটারমিনেশন। ট্যাক্স অ্যাসেসমেন্টটা কে করে? স্যার, ট্যাক্স অ্যাসেসমেন্ট করা হচ্ছে এনবিআর, আর ট্যাক্স ডিটারমিন করা হচ্ছে, সরি স্যার, ট্যাক্স অ্যাসেসমেন্ট করে ট্যাক্স পিআর যে, আর ট্যাক্স ডিটারমিনেশন করা হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট অফিসার। অ্যাপ্রোপ্রিয়েট অফিসার না? আচ্ছা, ট্যাক্স অ্যাসেসমেন্ট করে হচ্ছে ট্যাক্স পেয়ার নিজেই। আপনি যখন মান্থ ট্যাক্স পিরিয়ড শেষ হইলে রিটার্ন সাবমিট করেন না, ভ্যাটের রিটার্ন সাবমিট করেন তো নাকি? জি স্যার। ওই রিটার্ন সাবমিট করার সময় তো আপনি আপনার ভ্যাটের ক্যালকুলেশন করে রিটার্ন সাবমিট করেন, এটাকে বলে ট্যাক্স অ্যাসেসমেন্ট। এটা কি কি বলে? ট্যাক্স অ্যাসেসমেন্ট। ট্যাক্স অ্যাসেসমেন্ট। ওই আমরা নেট পেয়েবল ট্যাক্স ক্যালকুলেশন করি না, যখন রিটার্নের হিসাব করে কি করি? আউটপুট ট্যাক্স লেস ইনপুট ট্যাক্স প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস ইনপুট ট্যাক্স ক্রেডিট মাইনাস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এটা করলে নেট পেয়েবল ট্যাক্সটা বের হয়। এটা কে বের করে? এটা ক্যানবেরার লোক এসে আমারটা করে দেয় না আমি করি? জি না স্যার, আমি ট্যাক্স করি। পেয়ার যা। তাহলে ট্যাক্স অ্যাসেসমেন্ট করে ট্যাক্স পেয়ার নিজে অথবা তার রিপ্রেজেন্টেটিভ করে নাকি? জি স্যার। আর ট্যাক্স ডিটারমিনেশন করে অ্যাপ্রোপ্রিয়েট অফিসার, মানে ভ্যাট অফিসার, তাই তো? জি স্যার। ওকে, জি স্যার। এটা মনে থাকবে। ডিটারমিনেশন নির্ধারণ করে হচ্ছে ট্যাক্স অফিস, আর অ্যাসেসমেন্ট আমরা নিজেরটা করি নাকি? জি স্যার। জি স্যার। ওকে, তারপর আসেন এই ট্যাক্স ডিটারমিনেশন। আমরা তো যখন 9.1 দেখেছিলাম বা নেট পেবল ট্যাক্স নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা অ্যাসেসমেন্ট কিভাবে হয়, সেটা নিজের ভ্যাট কত হবে সেটা ক্যালকুলেশন কিভাবে হবে সেটা আমরা নিজেরা শিখেছি নাকি? জি স্যার। এখন দেখবো যে ট্যাক্স ডিটারমিনেশন আন্ডার সেকশন 73, সেখানে ট্যাক্স ডিটারমিনেশন তাহলে কে করে? কমিশনার অথবা অ্যাপ্রোপ্রিয়েট অফিসার। জি স্যার। তো কমিশনার বা অ্যাপ্রোপ্রিয়েট অফিসার যেই করুক, সে কি আমার ট্যাক্স পেয়ারের হিয়ারিং না নিয়ে কি কোনো অ্যাসেসমেন্ট করতে পারবে, মানে ট্যাক্স ডিটারমিনেশন করতে পারবে? না স্যার। তো সেক্ষেত্রে সে কি করবে? হিয়ারিং এর সুযোগ দিবে, তারপর সে ট্যাক্স ডিটারমাইন করবে নাকি? আমরা যখন রিটার্ন সাবমিট করি, রিটার্ন সাবমিট করলে তখন অনলাইনে রিটার্নটার স্ট্যাটাস কি দেখায়? সাবমিটেড নাকি? দেন পরবর্তীতে যখন এটা নিয়ে এনবিআর কাজ করতে থাকে তখন দেখা যায় প্রসেসিং এ আছে। কি আছে? প্রসেসিং এ আছে। আর যখন এটা যাচাই করা শেষ হয়ে যায় তখন আসে অ্যাপ্রুভ থাকে। কি থাকে? অ্যাপ্রুভ থাকে। তো আমরা রিটার্ন সাবমিট করলে এটাই কি ফাইনাল? না স্যার, সাবমিটের পরে আরো প্রসেস থাকে। আমরা সাবমিট করলে এনবিআর অফিসিয়ালরা কি করে? এটাকে এক্সামিন করবে, রিটার্নটাকে কি করবে? যাচাই করবে। যাচাই করে তাদের যদি রিজনেবল গ্রাউন্ড থাকে, যে তার সন্দেহ এরকম হয় যে না আপনি আসলে এখানে ফলস ডিক্লারেশন দিয়েছেন, অসত্য স্টেটমেন্ট দিয়েছেন, কি ব্যাপারে? আউটপুট ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ঘুরে ফিরে কি ওই যে আমরা ট্যাক্সের রিটার্ন যখন সাবমিট করি সেখানে কি কি থাকে? আউটপুট, তারপর ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট থাকে না? জি স্যার। তারপর যদি টার্নওভার ট্যাক্সের আওতা হয় তাহলে সে যদি টার্নওভার ট্যাক্স নিয়ে কোনো ডিক্লারেশন
মিন্স ফলস ডিক্লারেশন দেয়, এটা হলো রিটার্ন সাবমিট করলে নাম্বার এ। নাম্বার বি হচ্ছে আপনি রিটার্ন সাবমিট করেন নাই, রিটার্ন কি করেন নাই, সাবমিট করেন নাই, ফেজ টু ফাইল এ রিটার্ন, তার মানে আপনি রিটার্ন সাবমিট করতে ব্যর্থ হয়েছেন সেই ক্ষেত্রে। অথবা যদি দেখে যে আপনি যেই পরিমাণ ট্যাক্স পে করার কথা ছিল, ভ্যাট পে করার কথা ছিল, সেটা আপনি করেন না, ব্যর্থ হয়েছেন সেটা। অথবা আপনি ডিউটি ড্রব্যাক কি করেছেন, আপনি ড্রব্যাক নেন না, এই ভ্যাট আইনের আওতায় কি কোন জিনিসটা ড্রব্যাক নেওয়া যায়, সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটি কি, সাপ্লিমেন্টারি ডিউটিটা হচ্ছে ভ্যাট আইন অনুযায়ী ড্রব্যাক নেওয়া যায়। আপনি রিফান্ড কি নেওয়া যায়, এটি নেওয়া যায় নাকি, এটি নেওয়া যায়। অথবা আপনার কোনো এক্সেস ভ্যাট দেওয়া থাকলে সেটা রিফান্ড নেওয়া যায় নাকি। আর ড্রব্যাক আরেকটা আছে, যেটা হচ্ছে কাস্টমস আইনের ডিউটি গুলো, যেমন সিডি আরডি, এগুলো আপনি ড্রব্যাক নিতে পারেন, ডিউটি ড্রব্যাক, সেটা হচ্ছে কাস্টমস আইন অনুযায়ী। এবং সেখানে যদি এক্সপোর্ট করে থাকেন, যেটা আপনি ইম্পোর্ট করলেন সেটা ইউজ করে যদি এক্সপোর্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনি ডিউটি ড্রব্যাক নিতে পারবেন, তাই না। আর সাপ্লিমেন্টারি ডিউটিটা আপনি কখন ড্রব্যাক নিতে পারবেন, সাপ্লিমেন্টারি ডিউটি নিতে পারবেন যখন আপনি যেই গুডসটা আপনি ইম্পোর্ট করেছেন সেটা ইউজ করে যদি এক্সপোর্ট করেন, সেক্ষেত্রে আপনি সাপ্লিমেন্টারি ডিউটিটা ড্রব্যাক নিতে পারবেন, তাই না। এই এইটুকু তো আমরা বুঝতে পেরেছি নাকি। এখান থেকে বলেছে যে যদি আপনি রিটার্ন সাবমিট করে থাকেন, রিটার্ন দেখে যদি তাদের কাছে মনে হয় যে আপনার রিটার্নে আপনি ফলস ডিক্লারেশন দিয়েছেন, অসত্য তথ্য দিয়েছেন, সেই ক্ষেত্রে তারা আপনাকে কি করতে পারবে, ট্যাক্স ডিটারমাইন করতে, আপনাকে হিয়ারিং এর সুযোগ দিয়ে নোটিশ দিবে, হিয়ারিং এর সুযোগ দিয়ে তারা ট্যাক্স ডিটারমাইন করতে পারবে, ঠিক আছে। আর তার পরবর্তীতে হচ্ছে যে আপনি বিতে বলা আছে যে আপনি যদি রিটার্ন সাবমিট না করে থাকেন, সিতে বলা আছে যদি আপনি ভ্যাট সঠিকভাবে পেমেন্ট করে না থাকেন। তারপর হচ্ছে ড্রব্যাক বা রিফান্ড যদি আপনি যা নেওয়ার কথা তার চেয়ে বেশি নিয়ে থাকেন, অথবা যেটা নিয়েছেন সেটা রিফান্ড বা ড্রব্যাক নেওয়ার কথা না, নিতে পারার কথা, নট এন্টাইটেল, সেই ক্ষেত্রে কি করবে, ইন দ্য কেসেস, ওই যে উপর যেগুলো 4টা কেস বললাম, সেগুলোর ক্ষেত্রে দি অফিস কমিশনার অর দ্য অ্যাপ্রোপ্রিয়েট অফিসার কি করবে, 45 ডেজ এর ওয়ার্কিং ডেজ এর মধ্যে ট্যাক্স ডিটারমিনেশন করবে, এবং এটা কি করবে, নোটিশ সার্ভ করবে উইদিন 45 ওয়ার্কিং ডেজ অফ মেকিং এ ট্যাক্স ডিটারমিনেশন অর এই অ্যামেন্ডমেন্ট ট্যাক্স ডিটারমিনেশন সার্ভে নোটিশ। সে আপনার ট্যাক্স ডিটারমিনেশন করে 45 দিনের মধ্যে 45 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনাকে নোটিশ দিয়ে জানাই দিবে যে তোমার ট্যাক্স ডিটারমিনেশন হয়েছে, এবং সেটা কত দিনের মধ্যে পেমেন্ট করতে হবে, 15 ওয়ার্কিং ডেজ, যেই ডেট উল্লেখ থাকবে সেই সময়ের মধ্যে, কিন্তু সেটা কম, সেই ডেটটা কমপক্ষে 15 ওয়ার্কিং ডেজ সময় দিতে হবে, চেয়ে কম হবে না। নোটিশ পিরিয়ড যেটা বলবে যে আপনাকে চিঠি দিল, দিয়ে বললো যে এই তারিখের মধ্যে ট্যাক্সটা পেমেন্ট করার জন্য, ভ্যাটটা পেমেন্ট করার জন্য, যে সময়টা তারা দিল সেই সময়টা কমপক্ষে 15 ওয়ার্কিং ডেজ হইতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে। তারপর ওইখানে আবার বলা থাকবে যে আপনি যেহেতু সে একটা অর্ডার দিল, সেই অর্ডারটা তো আপনি সন্তুষ্ট নাও হইতে পারেন নাকি। জি স্যার। জি স্যার। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপিল করবেন না? জি স্যার। তো আপিল কখন করতে পারবেন, কতদিনে, কোথায় করতে পারবেন সেটা উল্লেখ থাকবে তার ওই নোটিশের মধ্যে। এবং সেই যে ট্যাক্স ডিটারমিনেশন করবে, এটা যে ট্যাক্স পিরিয়ডের বিষয় নিয়ে সে ট্যাক্স ডিটারমিনেশন করলো, সেই ট্যাক্স পিরিয়ড পার হওয়ার 5 বছর যদি এক্সপায়ার হয়ে যায়, মানে 5 বছর পরে কোনো ট্যাক্স পিরিয়ড নিয়ে কি করা যাবে না, ট্যাক্স ডিটারমিনেশন করা যাবে না। তার মানে হচ্ছে, মনে করো আমি যদি 2019 সালের জুলাই মাসের ট্যাক্স পিরিয়ডের কথা চিন্তা করি, তাহলে কত বছর পরে আর ওই জুলাই 2019 সালের ট্যাক্স ডিটারমিনেশন করা যাবে না বলেন তো? 20, 21, 22, 23, 24, 24 জুনের পরে আর করা যাবে না। রাইট। তাহলে এটা মনে রাখতে হবে যে ট্যাক্স পিরিয়ড তার 5 বছর এক্সপায়ার হয়ে গেলে সেক্ষেত্রে কি করা যাবে না, ট্যাক্স পিরিয়ডের পরবর্তী 5 বছর যদি অতিক্রান্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে না, ট্যাক্স ডিটারমিনেশন করা যাবে না। তবে এখানে একটু ব্যতিক্রম আছে, আনলেস লেখা আছে, দেখেন রেড কালার করা আছে না। যদি এমন হয় যে তাদের কাছে, রেজিস্টার্ড পারসনের ক্ষেত্রে যদি তাদের কাছে যে ট্যাক্স অথরিটির কাছে, ভ্যাট অথরিটির কাছে যদি এরকম উইলফুলি আপনি যেটা ইচ্ছাকৃত অথবা আপনি ফ্রড করেছেন, এরকম যদি কোনো প্রমাণ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি করা যাবে,
ওই 5 বছরের এই বারটা কাজ করবে না। আপনি যদি ইচ্ছাকৃত নেগলেক্ট করেন অথবা আপনি কোনো ফ্রড করে থাকেন, তাহলে ফ্রডের ক্ষেত্রে এই 5 বছরটা কি হবে না, মানে 5 বছরের পরেও পরেও করা যাবে। ডিটারমিন করতে পারবে। রাইট। দেন এরপর লাস্টে দেখেন অনেক সময় এমন হয় না যে আপনার 5 বছর পার হয়ে গেল, কিন্তু ওই যে কোর্টে বা আপিলের ট্রাইব্যুনালে আপনার অনেক সময় কেস কি পেন্ডিং থাকে না? জি স্যার। তো সেই ক্ষেত্রে বলেছে যে যদি কোর্ট বা আপিলের ট্রাইব্যুনাল বা ভ্যাট অথরিটিতে কোথাও যদি আপনার প্রক্রিয়া কি চলমান থাকে, কোনো কেস চলমান থাকে, তাহলে সেটার ডিসিশনটা যখন হবে তখন ওইখানে যে ট্যাক্স ডিটারমিনেশনের কথা উল্লেখ থাকবে সেটার ক্ষেত্রে 5 বছরের সময়ের বারটা কার্যকর হবে না। তার মানে তখন এটা যদি 10 বছর হয় 20 বছর হয় তখনও সেটা কোর্টের নির্দেশ অনুযায়ী ট্যাক্স ডিটারমিনেশন করতে বললে সেটা করতে পারবে। ট্যাক্স ডিটারমিনেশন করলে সেক্ষেত্রে বলছে যে ইন্টারেস্ট এবং মনিটারি পেনাল্টি হয় না, যে আপনি টাইমলি যেই সময় ভ্যাট ফাঁকি দিয়েছেন তাহলে আপনি যে ওই সময় ভ্যাটটা কম দিয়েছেন সেটার জন্য আপনার একটা পেনাল্টি হয়। আর আপনি ডিলেতে যে পেমেন্ট করছেন সেটার জন্য ওই ভ্যাট তো দিবেন তার সাথে কি ইন্টারেস্ট দেওয়া লাগবে না? জি স্যার। জি স্যার। এটার ক্ষেত্রে বলছে ট্যাক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে ইন্টারেস্ট এবং মনিটারি পেনাল্টিটা ইম্পোজ করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তার মানে পেনাল্টি এবং ইন্টারেস্ট চার্জ করা যাবে। ওকে। আর এই যে ইন্টারেস্ট বা ইন্টারেস্ট ক্যালকুলেশন করার জন্য যে সময়টা ক্যালকুলেশন করা হবে সেটা হলো যেই ডেট থেকে ভ্যাটটা পেয়েবল আর অরিজিনালি যে ডেটে ভ্যাটটা পেমেন্ট করা হলো, এই দুইটার যে ডিফারেন্স, সেই ডিফারেন্স সময়ের জন্য কি করা হবে, ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হবে। তার মানে স্যার ট্যাক্স পিরিয়ড মানে 5 বছরের মধ্যে যে কোনো সময় যদি 4 বছর পরেও যদি ট্যাক্স ডিটারমিনেশন করে আর সেক্ষেত্রে যদি ফ্রড ধরা পড়ে বা মনিটারি পেনাল্টি অথবা ইন্টারেস্ট ধরা লাগে, এই পুরো 4 বছর পিরিয়ডের জন্যই ক্যালকুলেশন করবে। মনে করেন এটা যদি 4 বছর আগের কোনো ভ্যাট ফাঁকি, মানে ওই সময় হয়তো 5 লক্ষ টাকা ভ্যাট দেওয়ার কথা ছিল, আপনি 3 লক্ষ টাকা দিয়েছেন, তাহলে কত লক্ষ টাকা কম দিয়েছেন? 2 লক্ষ। 2 লক্ষ টাকা। ওই ডেট থেকে ডে কাউন্ট করে আপনার এই 2 লক্ষ টাকার উপর ইন্টারেস্ট সহ আপনাকে দিতে হবে। জি স্যার। আর মনিটারি পেনাল্টি হচ্ছে 2019 সাল এবং 20 সাল পর্যন্ত ছিল কি, যে পরিমাণ ভ্যাট ফাঁকি তার সমপরিমাণ ডবল ছিল, তার কি ছিল, ডবল ছিল। ডবল। কিন্তু এই 2021 সালে এসে বলছে যে না, এটা যে পরিমাণ ভ্যাট ফাঁকি হবে তার সেম সমপরিমাণ। তাহলে আবার দেখেন আপনি যদি 19 সালে ভ্যাট ফাঁকি দিয়ে থাকেন তাহলে ডবল হলে মোট তাহলে 2 লক্ষ টাকা ফাঁকি দিলে ডবল সহ তাহলে মূল টাকা সহ 6 লক্ষ টাকা হবে। কত হবে? 6 লক্ষ। 6 লক্ষ। তারপর হচ্ছে আবার ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। ইন্টারেস্ট কত করে হবে? 1% পার মান্থ। কখন থেকে? এই 2021 সাল থেকে। তার আগ পর্যন্ত কিন্তু ছিল 2% পার মান্থ, তাই না? আচ্ছা স্যার, এখানে একটা কোশ্চেন থাকে না স্যার, মানে আগে পর্যন্ত তো সম্ভবত 21-22 হচ্ছে সেটা 1%, আগে ছিল কিন্তু 2%। এখন 4 বছর ওই আগে যদি সে ফ্রড করে থাকে ওইটা কি হ্যাঁ মানে আগের পিরিয়ড কি 2%ই হবে? হ্যাঁ, আপনি কি যেই সময় যেই পিরিয়ড তাহলে তো যে স্যার আইনে পড়ছে, যত লেন্দি করে ধরে ব্যাট অফিস তত ভালো ওদের জন্য। হ্যাঁ ভালো মানে কি, ওই যে মনে করেন এমনও আমার কিছু, ওই যে আমি তো ভ্যাট গোয়েন্দায় অনেকগুলো কাজ করি, আমার অনেকগুলা ক্লায়েন্ট আছে, তো আমি দেখি তার ভ্যাট ফাঁকি দিছে মনে করেন 1 কোটি টাকা, এই পেনাল্টি এবং ইন্টারেস্ট সহ এইটা দাঁড়াইছে আপনার এদিকে তো 3 কোটি হইলো, ওইদিকে আরো মনে করেন 1 কোটি 20, কত হইলো? 4 কোটি 20 লাখ টাকা। 1 কোটি টাকার ভ্যাট ফাঁকি আলটিমেটলি কত দিতে হচ্ছে? 4 কোটি 20। এটা তো হলো লিগ্যাল এতে, এরপর তো আরো হয়রানি আছেই। হ্যাঁ, তার মানে আপনি ভ্যাট ফাঁকি দিলে বিপদের শেষ নাই, তাই না? জি স্যার। এই যে ট্যাক্স ডিটারমিনেশন করবে এটা একটা নিয়ম আছে। নিয়ম কি? রুলস 57 এ তে বলা আছে কিভাবে করবে। কেউ যদি রিটার্ন সাবমিট করতে ফেল করে, কি করে? রিটার্ন সাবমিট করতে ফেল করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাকে রিটার্ন সাবমিশন করার জন্য একটা নোটিশ দেওয়া হবে নাকি? জি স্যার। ওই নোটিশটা কোন মূসককে দিবে? ফর্ম 11.1 এর মাধ্যমে। এবং যেই রিটার্নটা সে সাবমিট করবে এটা কি টাইমলি রিটার্ন হচ্ছে না ডিলে রিটার্ন হচ্ছে? ডিলেড রিটার্ন হবে স্যার, ওই যে অপশন দেখাইছেন স্যার ওখানে ডিলেড রিটার্ন। রাইট। তারপর আসেন, তাকে যেই ডিলেতে রিটার্ন সাবমিট করার জন্য নোটিশ দেওয়া হবে সেই নোটিশে 21 দিন সময় দেওয়া থাকবে। কতদিন? 21 দিন স্যার। 21 দিন।
তো 21 দিন সময়ের মধ্যে যদি সে কি করে ওই তাকে নোটিশ দেওয়ার পরও যদি রিটার্ন সাবমিট না করতে পারে, না করে, তাহলে সেই ক্ষেত্রে তাকে ওই ট্যাক্স ডিটারমিনেশনের নোটিশ পাঠানো হবে 11.2 এর মাধ্যমে। প্রথমে হচ্ছে রিটার্ন সাবমিট করার জন্য বলা হবে, না করলে তখন ট্যাক্স ডিটারমিনেশনের নোটিশ করা হবে। এরপর তারপর যদি সে কি করে ফেলস টু সাবমিট রিটার্ন উইদিন দ্য টাইম, ওই টাইমের মধ্যে যদি সাবমিট করতে না পারে, তখন কি হবে, তার যেই বিন আছে বিনটা লক করে দেওয়া হবে। কি করা হবে? বিন লক করে দিবে। বিন লক করে দিবে। বিন লক করলে কোনো অসুবিধা আছে? জি স্যার, বিন ছাড়া সে বিজনেস করবে কিভাবে? ইম্পোর্ট এক্সপোর্ট এটা করতে লক পারবে করে না। দিলে সে ইম্পোর্ট ইম্পোর্ট করতে পারবে না, এক্সপোর্ট এক্সপোর্ট করতে পারবে না, জি স্যার। তাই না? তো বিপদ আছে না? মাল নাই? দিতে পারবে না। তাহলে বিপদ আছে তো নাকি? জি জি স্যার। স্যার। ওকে। তো আপনি আবার ওই যেই কারণে আপনার বিলটা লক করলো, তার মানে রিটার্ন সাবমিট করেন নাই বলে লক করছে। রিটার্নটা যখন সাবমিট করে দিবেন, রিটার্ন সাবমিট করার 2 দিনের মধ্যে কি করবে, অটোমেটিক্যালি বিনটা Unlock করে আনলক দিবে। করে দেওয়া হবে। ঠিক আছে? আর এই যে ডিটারমিনেশনের জন্য নোটিশ দিবে, এই নোটিশের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, কোন তথ্যগত বা ফিগারগত অথবা প্রসেস রিলেটেড যদি কোনো ভুল ভ্রান্তিও থাকে, তাহলে সেটাকে কি এই এই ভুল আছে বলে ওই নোটিশটাকে বাতিল বলে গণ্য করা যাবে না, বা ওই নোটিশ নিয়ে কোনো কোশ্চেন করা যাবে না। বুঝতে পেরেছেন? তার মানে কি, তারা যদি ভ্যাট অফিস থেকে কোনো ভুল তথ্য দিয়েও আপনাকে নোটিশ দেয়, সেটাকে বাতিল বলা যাবে না। আপনি কোনো সমস্যা থাকলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, তারা হয়তো এটাকে রিভাইজ করে দিবে। কিন্তু আপনি সে সঠিক তথ্য দেয় নাই, অথবা আপনার প্রসেস ফলো করে নাই, অথবা আপনার ঠিকানা ভুল করছে, অথবা যে আহ, আহ, যেভাবে আপনাকে দেওয়ার কথা, যে ফরম্যাটে দেওয়ার কথা, এটা ঠিক ওই ফরম্যাটে দেয় নাই, এটার জন্য তার ওই নোটিশটা অকার্যকর হবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন মনে করেন উপরে দেখেন কি লেখা আছে, ফলস ডিক্লারেশন বাই রিসিপিয়েন্ট অফ এ সাপ্লাই। তার মানে কি, যিনি সাপ্লাই রিসিভ করছেন তার মানে কি কাস্টমার নাকি? জি স্যার। কাস্টমার যদি সাপ্লায়ারের কাছে কোনো ফলস ডিক্লারেশন দেয়, সেটার কারণে যদি, যেমন মনে করেন কাস্টমার এমন ডিক্লারেশন দিল যে সে এসআরওর মাধ্যমে তার এই সার্ভিসগুলা রিসিভ করাটা তার জন্য কি এক্সাম জিরো রেটেড অথবা এক্সামটেড, হ্যাঁ, সেক্ষেত্রে ধরলো যে সে এক্সামটেড, আপনাকে ওরকম প্রমাণ দিল বা ওইভাবে বললো, রেকর্ড দিল, আপনি ওটা বেসিসে কি করলেন, সাপ্লাই দেওয়ার সময় তার কাছ থেকে কি আর ভ্যাট অ্যাড করে ইনভয়েস করবেন? না স্যার। না স্যার, তার কথা অনুযায়ী ভ্যাট ট্যাক্স ছাড়াই করলেন। কিন্তু বাস্তবে দেখা গেল যে পরবর্তীতে যাচাই বাছাই করে দেখা গেল যে আসলে যেটা ভ্যাটেবল সাপ্লাই ছিল, সেটা আপনি ভ্যাট যোগ করে ইনভয়েস না করে সাপ্লাই দিয়েছেন, ডিউ টু কাস্টমার আপনাকে যেভাবে তথ্য দিয়েছে সেটার উপর বেসিস করে কাস্টমার আপনাকে মিথ্যা তথ্য দিয়েছে, ঠিক আছে, চিট করেছে। সেক্ষেত্রে তাহলে আসল দোষী কে? কাস্টমার। কাস্টমার। এখন আলটিমেটলি গভর্নমেন্ট তো চাইবে গভর্নমেন্টের রেভিনিউ, তাই না? জি স্যার। জি এখন স্যার। প্রথম তাহলে আপনাকে হিয়ারিং এর সুযোগ দিবে, দেওয়ার পর আবার ওই ভ্যাটটা পেমেন্ট করার জন্য বলবে। কারণ কাস্টমার যদি রেজিস্টার্ড পারসন হয় বা তাকে খুঁজে বের করা যায়, তাহলে তার কাছ থেকে রিকভার করবে। আর যদি তাকে না পাওয়া যায়, তাহলে কার কাছ থেকে নিবে? নিজের পকেট থেকে দিবে। তখন ওই সাপ্লায়ারের কাছ থেকে নিবে নাকি? এখন মনে করেন সাপ্লায়ার ভদ্র মানুষ, সে চিন্তা করলো যে এই ঝামেলার মধ্যে আমি পড়তে চাই না, বাবা গভর্নমেন্টের ভ্যাট আমি আমার পকেট থেকে দিয়ে দিলাম, হ্যাঁ। তো যদি দিয়ে দেয়, সে পরবর্তীতে কাস্টমার যে কাস্টমার তার কাছ থেকে এই টাকাটা আদায় করার কি অধিকার রাখবে, যেহেতু এটা ওই কাস্টমারেরই পেমেন্ট করার কথা ছিল, কিন্তু সাপ্লায়ার ফর দ্য টাইম বিং দিয়ে দিয়েছে ভ্যাটটা, পরবর্তী সে কি করবে, ওই কাস্টমার কাছ থেকে এই সমপরিমাণ আদায় করার জন্য কি অধিকার তার থাকবে। বুঝতে পারছি? জি স্যার। এবং শুধু কি তার কাছ থেকে ভ্যাটটা কালেকশন করবে না, এটার উপর ইন্টারেস্ট, মনিটরি পেনাল্টি যা আছে সব কালেক্ট করবে। সব। সব গভর্নমেন্ট যে ডেটে পাওয়ার কথা ওই ডেটের পরে যদি যায়, তাহলে গভর্নমেন্ট ইন্টারেস্ট এবং মনিটরি পেনাল্টি সব কালেক্ট করবে। এবার আসেন যদি সাপ্লায়ার নিজেই মিথ্যা তথ্য দেয়, তাহলে তো সাপ্লাইকে 10,000 টাকা জরিমানা। আচ্ছা বলেন তো সাপ্লায়ার কিভাবে মিথ্যা তথ্য দিতে পারে, একটা এক্সাম্পল বলতে পারবেন?
স্যার ও ও নিজে আসলে প্রক্রিয়মেন্ট প্রোভাইডার, ও আসলে ও ট্রেডার হিসেবে দেখে। হইতে পারে। আর একটা মনে করেন তার অফিসে দেখবেন যে সেরকম সুন্দর করে একটা বিন সার্টিফিকেট ঝুলে রাখছে, বাস্তবে তার এটা ভুয়া একটা বিন সার্টিফিকেট, ঠিক আছে, নিমক্ষেত থেকে বানায় নিছে। তাহলে সে এই বিন সার্টিফিকেট দেখে লোকজন থেকে ইনভয়েস করে ভ্যাট সহ, কিন্তু গভর্নমেন্টকে ভ্যাট দেয় না, হইতে পারে না? জি স্যার, এরকম করে। তাহলে সেক্ষেত্রে তাহলে সে মিথ্যা তথ্য দিল, তাহলে গভর্নমেন্ট কি করবে? সে যেই প্রোডাক্টটা বা গুডসটা সেল করলো সেইটার উপর যে অ্যাপ্লিকেবল ভ্যাট ছিল সেইটা গভর্নমেন্ট তার কাছ থেকে আদায় করবে। এখন মনে করেন হয়তো গুডসটার উপর অ্যাপ্লিকেবল রেট ছিল 5%, কত পার্সেন্ট? 5%। কিন্তু সে কাস্টমার কাছ থেকে নিল 15% চার্জ করে, কত পার্সেন্ট? 15%। কিন্তু গভর্নমেন্ট পাওয়ার কথা কত? 5%, তাই না? জি স্যার। সে নিল কাস্টমার কাছ থেকে 15%, তাহলে গভর্নমেন্ট এখন কত পাবে? তার কাছ থেকে কত আদায় করবে? 15%, স্যার। সে যদি গভর্নমেন্টের যে রেট সেই রেটের চেয়ে বেশি রেটে কাস্টমার থেকে নিয়ে থাকে, এটা ওই বেশি রেটেরটাই গভর্নমেন্ট আদায় করবে। আর যদি এমন হয় যে না, কম, সে কম রেটে বিল করেছে কিন্তু এটা বেশি রেটে আদায় করার কথা ছিল, সেক্ষেত্রে গভর্নমেন্ট ওই যেই রেটে আদায় যেটা করার রুলস কথা আছে সেটাই সেটাই নিবে, এক্স্যাক্টলি তার মানে ওই গ্যাপটা সহ নিয়ে নিবে তার কাছ থেকে, তাই না? জি স্যার। জি স্যার। আর এটা হচ্ছে সহজ জিনিস, গ্র্যান্ট অফ ট্যাক্স বেনিফিট অর ইটস নিগেশন। মানে আপনাকে ট্যাক্সের বিভিন্ন বেনিফিট থাকে না ভ্যাটের, যেমন আপনি জিরো রেটে হইতে পারেন, ইনপুট ট্যাক্স রেট নিতে পারেন, এক্সেন্টেড হইতে পারেন, এগুলো হচ্ছে কি বেনিফিট, তাই না? এগুলো কি বেনিফিট? বেনিফিট। বেনিফিট একটা হচ্ছে বেনিফিট দেওয়া, আর পরটা বলছে বেনিফিট বাতিল করা। কি করা? বেনিফিট বাতিল। ইটস নিগেশন, নিগেশন মানে রদ করা বা বাতিল করা। এখন মনে করেন আপনি সাপ্লাই দিচ্ছেন, তখন আপনি ভাব নিয়ে সাপ্লাই নিচ্ছেন যে আপনি এক্সেম্পটেড সাপ্লায়ার, কি এক্সেম্পটেড, আপনার উপর ওইটার উপর সাপ্লাইয়ের উপর ভ্যাট নাই, কিন্তু বাস্তবে আসলে আপনি কি এক্সেম্পশনটা নাই। কিরকম হইতো? আবার এক্সেম্পশন আছেন, যেমন এসআরওর মাধ্যমে যখন এক্সেম্পশন হয় সেখানে কিছু কন্ডিশন থাকে না? জি স্যার। ওই কন্ডিশনটা যদি ফুলফিল না করে তাহলে তার এক্সেম্পশনটা কি কার্যকর হবে? না স্যার। তাহলে সে এক্সেম্পটেড, বেনিফিট সে নিল, কিন্তু যে কমপ্লায়েন্সটা দরকার ছিল ওই এসআরওর কন্ডিশন অনুযায়ী সেটা সে করে নাই, তাহলে সেটা কি তার ওই এক্সেম্পশনটা কার্যকর থাকবে না বাতিল হবে? বাতিল হবে। তাহলে বাতিল হইলে এই তার এক্সেম্পশনটা নাই এরকম মনে করে তার কাছ থেকে কি করা হবে? ভ্যাট আদায় করা হবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখানে আসছে ভ্যাট অথরিটি। কি অথরিটি? ভ্যাট অথরিটি। এখানে আইনে যেভাবে আছে এভাবে পড়লে এই অথরিটির কিছুই বোঝা যাবে না। টেকনিক্যালি ভ্যাট অথরিটি কিভাবে চলে ওইটা আমরা একটু দেখবো। ওকে, একটু দুইটা ফাইল ওপেন করি। কি কথা বলছেন মিস্টার রিতন নাথ? ওকে, আমরা এখন দেখব এনবিআর এর অর্গানোগ্রাম। সকল আপনাদের অফিসে অর্গানোগ্রাম আছে না? জি স্যার আছে। আছে। ওকে, এনবিআর এরও তো একটা অর্গানোগ্রাম থাকবে নাকি? জি। এখানে স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে? জি স্যার। কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? এনবিআর এনবিআর অর্গানোগ্রাম। অর্গানোগ্রাম। ওকে, এটা আপনি এভাবে রেডি কোথাও পাবেন না। ওকে, বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে করা হয়েছে। এটা দেখেন সবার উপরে কে? এনবিআর এর সবার উপরে কে? চেয়ারম্যান। চেয়ারম্যান। চেয়ারম্যানের আন্ডারে বিভিন্ন মেম্বার থাকে। কি থাকে? মেম্বার থাকে। এই মেম্বার দেখেন 1 2 এভাবে মেম্বার গুলো দেওয়া আছে, দেখেন আছে না? জি। এই মেম্বার ব্র্যাকেটে বোর্ড অ্যাডমিন। কি মেম্বার ব্র্যাকেটে কি আছে? বোর্ড অ্যাডমিন। তার আন্ডারে একজন ডিরেক্টর আছেন, ডিরেক্টর আন্ডারে আবার ডেপুটি ডিরেক্টর, তার আন্ডারে আবার এডি আছেন। এডি মানে কি? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আর ল অফিস, তারপরে এফএস মানে কি? এফএস বোর্ড অ্যাডমিন। এফএস মানে কি? ফিনান্সিয়াল স্টেটমেন্ট নাকি?
FS ঠিক আছে FS মানে কি? কার ক্ষুধা লাগছে ভাই? FS মানে কি বলেন তো? FS মানে হচ্ছে ফার্স্ট সেক্রেটারি, কি 5 সেকেন্ড প্রথম সচিব, আর SS মানে হচ্ছে সেকেন্ড সেক্রেটারি। তারপর দেখেন ডিরেক্টর জেনারেল CIC, তার আন্ডারে ডিরেক্টর, তারপর মেম্বার কাস্টমস এন্ড ভ্যাট অ্যাডমিন, তার আন্ডারে ফার্স্ট সেক্রেটারি কাস্টমস এন্ড ভ্যাট অ্যাডমিন, এই ব্যাপার আছে। মেম্বার কাস্টমস এক্সপোর্ট বন্ড এন্ড IT, মেম্বার কাস্টম পলিসি, তার আন্ডারে আবার ফার্স্ট সেক্রেটারি, দেখেন কতগুলো ফার্স্ট সেক্রেটারি, 5টা ফার্স্ট সেক্রেটারি, তার আন্ডারে আবার প্রত্যেকটার আন্ডারে আবার সেকেন্ড সেক্রেটারি আছে। তারপরে মেম্বার কাস্টমস অডিট এন্ড ইন্টেলিজেন্স, এটা আছে। এরপর দেখেন R&S মানে কি স্যার? R&S মানে হচ্ছে রিসার্চ এন্ড স্ট্যাটিস্টিক্স। দেখেন এবার আসেন মেম্বার ভ্যাট পলিসি, তার আন্ডারে ফার্স্ট সেক্রেটারি ভ্যাট এক্সাম্পশন, ফার্স্ট সেক্রেটারি ভ্যাট ল এন্ড রুলস, তার আন্ডারে আবার সেকেন্ড সেক্রেটারি এরকম আছে ইনস্টিটিউশনটা। আর মেম্বার ভ্যাট এনফোর্সমেন্ট এন্ড IT, এরকম ফার্স্ট সেক্রেটারি, তার আন্ডারে আবার সেকেন্ড সেক্রেটারি থাকে। তারপর দেখেন মেম্বার ভ্যাট অডিট ইন্টেলিজেন্স, মেম্বার ট্যাক্স অ্যাডমিন হিউম্যান রিসোর্স, মেম্বার ট্যাক্স ইনফরমেশন এন্ড সেবা, মেম্বার অডিট ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন, মেম্বার ট্যাক্স লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট। তারপরে দেখেন লাস্ট পেজে কি আছে, মেম্বার ইন্টারন্যাশনাল ট্যাক্সেস, মেম্বার ট্যাক্স পলিসি, মেম্বার ট্যাক্স আপিল এক্সাম্পশন, মেম্বার ট্যাক্স সার্ভে এন্ড ইন্সপেকশন, সিস্টেম ম্যানেজার মানে IT ম্যানেজার, দেন হচ্ছে ডিরেক্টর জেনারেল রিসার্চ এন্ড স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, R&S পাইছেন স্যার, রিসার্চ এন্ড স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে NBR এর মূল অর্গানোগ্রাম। ঠিক আছে, এর পাশাপাশি এখন আমরা দেখব যে ডাউন দ্য লেভেলে ভ্যাট অফিস গুলোতে কিভাবে আসলে কার আন্ডারে কে কাজ করে। আপনাকে যদি বলা হয় যে একটা অফিসের অ্যাড্রেস দেওয়া হলো, যে এটা পল্টনের কোন একটা ঠিকানা দেওয়া হলো, তাহলে ওই ঠিকানা দিয়ে আপনি কি করে বুঝবেন যে এই অফিসটা, এই কোম্পানিটা ভ্যাটের কোন কমিশনের আন্ডারে, কোন ডিভিশনের আন্ডারে, কোন সার্কেলের আন্ডারে, এটা কিভাবে বাইর করতে পারবেন? সম্ভব? কোড দেখে তো স্যার। কোড দেখে, এরিয়া কোড। কি কোড দেখে? মনে করেন আপনি পল্টনে একটা ঠিকানা দিল আপনাকে, তা আপনি এখন ভ্যাটের কোন অফিসে যাই দেখা করবেন, এটা কি করে বুঝবেন? ওইখানে ট্যাক্সের ক্ষেত্রে যেমন 3 সার্টিফিকেটে ট্যাক্স জোন সার্কেল লিখা থাকে, ব্যাটের ক্ষেত্রে এরকম আছে। স্যার এটা হলো জুরিডিকশন স্যার। হ্যাঁ, জুরিডিকশন। এখন মনে করেন আপনি তো ভ্যাটের রেজিস্ট্রেশন নিবেন, এটা সম্পর্কে জানতে যাবেন, তাহলে আপনি কোন সার্কেলে যাবেন, কোথায় যাবেন, এটা খুঁজবেন না? জি। ভ্যাটের রেজিস্ট্রেশন নিলেন, তারপরে না বুঝুন যে আপনি এটা কোন কমিশনার, কিন্তু তার আন্ডারে তো আবার ডিভিশন থাকে, ডিভিশন আন্ডারে আবার সার্কেল থাকে, এটা কি করে বুঝবেন? ভ্যাট রেজিস্ট্রেশন তো যে কোডটা থাকে সেই কোডটা দিয়ে তো বুঝায় কোন কমিশনার, সেটা বুঝায়, তাই না? জি। তাহলে আপনি কিভাবে বের করবেন? উপায় কি? উপায় আসছে স্ক্রিনে? আসছে স্যার। কি আসছে? ভৌগোলিক অধিক্ষেত্র, ভৌগোলিক অধিক্ষেত্র নির্ধারণ। জুরিডিকশন আসছে। তার আগে আরেকটা জিনিস দেখাই। এখন কি আসছে দেখা যাচ্ছে? জি। কি দেখা যাচ্ছে? ডিভিশনাল কোড, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, এখানে কমিশনারেটের লিস্টটা এখানে দেওয়া আছে, ডান পাশে তার ডিভিশন অবলিক কোড গুলো দেওয়া আছে, এবং এই কমিশনার আন্ডারে কয়টা ডিভিশন আছে সেটা সংখ্যাটা ডান পাশে দেওয়া আছে। দেখেন এক থেকে যদি আমরা শুরু করি, ঢাকা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, 4টা কমিশনারেট। কয়টা ঢাকায়? 4টা। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এরপর দেখেন রাজশাহী কমিশনারেট, রংপুর, কুমিল্লা, খুলনা, যশোর, চট্টগ্রাম, সিলেট, 11টা নাকি? জি। দেন দেখেন আপনার কি আছে, লার্জ ট্যাক্স পেয়ার LTU। তারপরে কাস্টম হাউস ঢাকা, কাস্টম হাউস ICD কমলাপুর, এটা কোথায়? এটা এয়ারপোর্টের পাশে। ICD কমলাপুর এয়ারপোর্টের পাশে। সরি স্যার। কোন এলাকা এটা? এটা স্যার কমলাপুর রেল স্টেশনের পাশে নাকি? পাশে। জি স্যার, সরি। তারপরে হলো কাস্টম হাউস চট্টগ্রাম, কাস্টম হাউস মংলা, কাস্টম হাউস বেনাপোল, কাস্টম হাউস পানগাঁও। পানগাঁওটা কোথায়? নারায়ণগঞ্জ। এটা হলো কেরানীগঞ্জে পড়ছে। এই বুড়িগঙ্গা সেতু আছে না পোস্তগোলা, বুড়িগঙ্গা ব্রিজটা পার হইলে, পোস্তগোলা ব্রিজটা পার হলে হাতের বামে ইকুরিয়া দিয়ে, যেটা বসুন্ধরা রিভার ভিউ দিয়ে চলে গেছে,
এই বসুন্ধরা রিভারভিউর লাস্ট মাথায় গেলে কি পাওয়া যাবে? পাঙ্গাও পাওয়া যাবে। কাস্টম বন্ড কমিশনারেট ঢাকা, কাস্টম কমিশন বন্ড কমিশনারেট চট্টগ্রাম। এই দেখেন 18 নাম্বার কাস্টম হাউস পানগাঁও পর্যন্ত হচ্ছে ইকোনমিক কোড দেওয়া আছে। দেখেন আপনি যদি ঢাকা উত্তরে হন তাহলে কোড কত? 0015। আর যদি দক্ষিণে হন 0010, পূর্বে হলে 0030, আর পশ্চিমে হলে 0035। তাহলে এই পিছনের এই নাম্বারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন কমিশনারের আন্ডারে আছে, রাইট? জি জি স্যার। বুঝতে কোনো অসুবিধা? না না স্যার। স্যার। ওকে, তাহলে জানতে হবে যে কোন কমিশনারের কোড কত। এটা কমিশনার জানলেন। ওকে, তাহলে কমিশনটা বের করাটা সহজ নাকি? জি এবার আসেন কাস্টম ভ্যালুয়েশন এন্ড ইন্টারনাল অডিট কমিশনার চট্টগ্রাম। এগুলো কোনো ইকোনমিক কোড নাই, এই তিনটা কোড নাই। এরপর দেখেন 22 নাম্বার থেকে 26 নাম্বার পর্যন্ত বাদামি কালার করা আছে না, ব্রাউন জি। কালার। এগুলো হচ্ছে ডিজি, ডিরেক্টর জেনারেল। এগুলো কি? জি জি ডিজি। প্রথমটা কি আছে? বাংলাদেশ কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ট্রেনিং একাডেমি। এটা কোথায়? এটা হলো স্যার চট্টগ্রামের পাহাড়তলি সাগরিকা রোড নাকি? সাগরিকা রোড। স্টেডিয়ামের পাশে। তো এইটা হলো এই যে আপনারা যে ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা দিবেন না, জি এই অ্যাপ্লিকেশন এবং পরীক্ষা কোথায় দিতে হবে? ওই ডিজি বাংলাদেশ কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ট্রেনিং একাডেমির আন্ডারে। ক্লিয়ার? জি তারপরে 23 নাম্বার দেখেন ডিরেক্টর জেনারেল কে? ভ্যাট অডিট ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। এটা কোন দেশে আছে? ঢাকা ঢাকা কোথায়? সেগুনবাগে স্যার। এখনো ভিসা? জি স্যার। ভালো করে বলেন। এটা হলো মগজা, ছিলেন মগজার? জি স্যার। আগরের উপরে স্যার। হ্যাঁ রাইট, আগরের উপর। এটা হলো, এটার নাম হলো গুলফেশা টাওয়ার। কি? গুলফেশা টাওয়ার। তার হচ্ছে ডিরেক্টর জেনারেল ডিউটি এক্সামশন ড্রব্যাক। এটা কোথায়? তোপখানা রোড। কোথায় এটা? তোপখানা রোড। তারপর ডিরেক্টর জেনারেল ভ্যাট সেন্ট্রাল ইন্টেলিজেন্স। এটা কোথায়? সেগুনবাগিচা, তাই না? জি তারপর ডিরেক্টর জেনারেল কাস্টমস ইন্টেলিজেন্স শুল্ক গোয়েন্দার অফিস কোথায় বলুন তো? শুল্ক গোয়েন্দার অফিস হলো 13 তলা ভবন নেই স্যার। নো, আইডি ভবন, যেটার নাম শুনছেন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ভবন। জি জি স্যার। কাকরাইল। কাকরাইল, হ্যাঁ ওইখানে। জি জি ওখানে। এটা জানতে হবে কোনটা কোথায়, ঠিক আছে? জি তারপর আসেন 27 নাম্বার থেকে 30 নাম্বার। 27 নাম্বার থেকে দেখেন আপনার কি করা আছে। একটা মিনিট। এই 27 থেকে 30 নাম্বার পর্যন্ত হচ্ছে কি, আমরা যদি কোন ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে অর্ডার করে, কোন নির্দেশ দেয়, ওইটা যদি আমার ওই রায়টা আমার পছন্দ না হয়, কোথায় যায়? আপিলে যায় না? জি। এই 27 থেকে 30 নাম্বার হচ্ছে কি আপিল। কি কি আপিল? ঢাকায় 2টা আপিল। ঢাকায় কয়টা আপিল? 2টা। ঢাকা 1, ঢাকা 2। আর চট্টগ্রামে একটা, আরেকটা কোথায়? খুলনা। খুলনা। তাহলে আপনি আপিল করতে গেলে আপনাকে তাহলে বুঝতে হবে যে আপনি কোন এরিয়ার আন্ডারে পড়ছেন, এই চারটার নাকি? জি। তারপর আসেন আপিলে আপনি সন্তুষ্ট না, তাহলে আপনি কোথায় যাবেন? ট্রাইব্যুনাল। দেশ ছেড়ে চলে যাবেন নাকি? না স্যার, আপিলের ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে যাবেন। ট্রাইব্যুনাল কোন দেশে অবস্থিত? দিলকুশা। দিলকুশা। কোন জায়গায় দিলকুশা? মতিঝিল। মতিঝিল কোন জায়গায়? বাংলাদেশ। দিলকুশা জীবন বীমা টাওয়ার। কি? জি। জীবন বীমা ভবনে। কোথায় এটা? জীবন বীমা ভবন। ওকে, তাহলে এগুলো বুঝতে কোনো অসুবিধা? না স্যার। একটু বুঝলাম নাকি? তাহলে কমিশনারেট বুঝলাম। এবার যেহেতু কমিশনারেট বুঝলাম, আবার এখন শিখবো যে আমি একটা ঠিকানা জানলে সেই ঠিকানাটা কোন কমিশনারের আন্ডারে পড়ছে, তার আন্ডারে কোন ডিভিশনে পড়ছে, তার আন্ডারে কোন সার্কেলে পড়ছে। এই 3টা জিনিস আমি বুঝতে পারবো, রাইট? জি। তো আমি ধরে নিলাম যে আমার সিএ ফার্মের অফিসের ঠিকানায় ধরলাম, এটা বক্স কালভার্ট রোড, পুরানা পল্টনে পড়ছে। কোথায় পড়ছে? বক্স কালভার্ট রোড, পুরানা পল্টন। তো এটা ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোনটায় পড়ার চান্স বেশি বলেন তো? দক্ষিণ। দক্ষিণ। ওকে, গেলাম দক্ষিণ। এই যে দক্ষিণের নাম আসছে, লেখা আছে দক্ষিণ। কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা দক্ষিণ জি লেখা আছে। এটা অফিস কোথায়? এটা অফিস ধানমন্ডি এলাকা, ধানমন্ডি 27 আইডি ভবন থেকে বেরিবাদ পর্যন্ত। এটা অফিস হলো 160 এর আইডিবি ভবন, 4তলা, 4র্থ থেকে 5ম তলা, কাকরাইল। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ভবনে হচ্ছে গিয়ে কি
এই ঢাকা দক্ষিণের অফিস, বুঝতে পারছি? জি ওকে, এবার আসেন তাহলে আমরা বুঝবো যে তাহলে ঢাকা দক্ষিণের আন্ডারে কোন এরিয়া থেকে শুরু হয়ে কোন এরিয়া পর্যন্ত, কোন এলাকাটা। দেখেন এই এলাকাটা বলছে অধিক্ষেত্র এলাকা, ঢাকা মহানগরী ধানমন্ডি এলাকা, ধানমন্ডি 27 হয়ে পশ্চিম দিকে বেরিবাদ পর্যন্ত এবং এর দক্ষিণ পাশের এলাকাসমূহ শাহবাগ, কাটাবন, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, পান্থপথ, মিরপুর রোড ব্র্যাকেটে কি মিরপুর রোড ব্র্যাকেটে মানিক মিয়া এভিনিউর মোড় থেকে দক্ষিণ দিকে নিউ মার্কেট পর্যন্ত এবং তৎসংলগ্ন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, আজিমপুর, নীলক্ষেত এলাকা, হাজারীবাগ, লালবাগ, কোতোয়ালি, কেরানীগঞ্জ ও তৎসংলগ্ন এলাকা, তেজগাঁও, কারণ বাজার, ফার্ম গেট তৎসংলগ্ন এলাকা, মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, দিলকুশা, গুলিস্তান, সেগুনবাগিচা, রমনা, মগবাজার, বাংলা মোটর, সিদ্ধেশ্বরী ও তৎসংলগ্ন এলাকা, মালিবাগ রেলগেট হয়ে বিশ্ব রোড হয়ে ড্যামডার আগ পর্যন্ত দক্ষিণ পশ্চিম পাশ পর্যন্ত। এদিকে আবার মুন্সিগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা সমগ্র প্রশাসনিক এলাকা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, রূপগঞ্জ বন্দর থানা ব্যতীত, অর্থাৎ পুরাতন সিদ্ধিরগঞ্জ বিভাগ ও রূপগঞ্জ সার্কেলের আওতাভুক্ত এলাকা ব্যতীত অন্যান্য এই বিমান স্টেশন এইসব যা যা বললো। তাহলে আমরা এরিয়াটা বুঝলাম না যে কোন এলাকায় শুরু কোন এলাকায় শেষ। জি আপনার ওই অফিসের ঠিকানা যদি এটার মধ্যে পড়ে তাহলে আপনি এই কমিশনের আন্ডারে পড়বেন, রাইট? জি তারপর আপনি কি করবেন, এখন তো জানতে হবে যে তার আন্ডারে কোন ডিভিশনে, নাকি? জি এই দেখেন লেখা আছে কাস্টম এক্সাইজ ভ্যাট মতিঝিল বিভাগ, কি বিভাগ? মতিঝিল বিভাগ। তাহলে দক্ষিণ কমিশনারের আন্ডারে মতিঝিল একটা বিভাগ। তারপর আমরা দেখবো, দেখেন এখানে সেগুনবাগিচা একটা বিভাগ, 2টা হইলো। দেন আমরা পাবো তেজগাঁ একটা বিভাগ, 3টা। তারপর আমরা পাবো 4 নাম্বার হচ্ছে ধানমন্ডি একটা বিভাগ, 5 নাম্বার লালবাগ বিভাগ, তারপর হচ্ছে 6 নাম্বার কোতোয়ালি, 7 নাম্বার হচ্ছে নারায়ণগঞ্জ, 8 নাম্বার হচ্ছে কি মুন্সিগঞ্জ, কি মুন্সিগঞ্জ বিভাগ। তাহলে আপনার এই যে ঢাকা দক্ষিণের আন্ডারে কয়টা বিভাগ, 8টা বিভাগ, 8টা ডিভিশন আছে। তো প্রত্যেকটা ডিভিশনের আন্ডারে আবার 3-4টা করে কি থাকে, সার্কেল থাকে। ওকে, তাহলে আমি দেখি আমার যেহেতু পল্টনে এটা কোন এলাকায় বসছে, আমি একটু দেখি। এটা তো তেজগাঁও হবে না, নাকি? সেগুনবাগিচা দেখেন তো, সেগুনবাগিচা কি আছে? শান্তিনগর মোড় হয়ে, বেলি রোড হয়ে, অফিসার্স ক্লাব হয়ে, মগবাজার মোড় হয়ে, বাংলা মোটর হয়ে, দক্ষিণ পুরানা পল্টন মোড় হতে। তাহলে পুরানা পল্টন পড়ছে না এটা? জি তাহলে আমার এটা কোথায় পড়ছে? সেগুনবাগিচা সার্কেল। তাহলে আমরা কি বুঝলাম, ঢাকা দক্ষিণ কমিশনারের তার আন্ডারে হচ্ছে সেগুনবাগিচা বিভাগ, তার আন্ডারে সেগুনবাগিচা সার্কেল। তাহলে এটা কি বোঝা যাবে, বের করা যাবে? হ্যালো, জি স্যার। তাহলে আমরা একটা ঠিকানা পেলে জি সেই স্যার। ঠিকানাটা ওই কোম্পানির অ্যাড্রেস দেখে কি বুঝতে পারবো যে এটা কোথায় পড়েছে? জি স্যার। অথবা আপনাকে বললো যে অমুক সার্কেল, তাহলে আপনি এটা অমুক সার্কেল কোন বিভাগ, তাহলে এখান থেকে সেই ঠিকানাটা বের করতে পারবেন না এইভাবে? এখানে তো ঠিকানাটা লেখা আছে। আর আরেকটা সহজ বলি, যেই বিভাগ, ওই বিভাগের সার্কেল গুলো সবগুলো একই বিল্ডিং এ থাকে। বিভাগের সার্কেল গুলো কি থাকে, সবগুলো একই বিল্ডিং এ থাকে। এটা হলো একটা সহজ হিসাব, ঠিক আছে? কমিশনারের অফিস আলাদা থাকতে পারে, কিন্তু ওই ডিভিশনের অফিসের মধ্যেই, ওই বিল্ডিং এর মধ্যে সবগুলা সার্কেল থাকে, মনে থাকবে? দেখেন এই যে সবগুলো ঠিকানা এক, সার্কেল গুলো দেখেন সব ঠিকানা এক না, সব ঠিকানা? জি স্যার। হ্যাঁ, তো এটা কি বুঝতে কোনো কঠিন হইলো? এবার আমরা চলে যাব আমাদের আগের স্লাইডে। তাহলে আমরা যদি এখানে যেভাবে ভ্যাট অথরিটি বলা আছে এইভাবে শিখতাম, তাহলে কি আমরা কি এটা বুঝতে পারতাম কোথায় কি আছে? না স্যার। এই জন্য আমরা এখান থেকে পড়ে নাই, এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। এটা দিয়ে আসলে এরকম কার্যকর কিছু হয় না। হ্যাঁ, এখানে বলছে ভ্যাট অথরিটি আর ভ্যাট অফিসার কারা? এগুলো এনবিআর এর আন্ডারে যারা চাকরি করবে তারাই সব ভ্যাট এনবিআর অথরিটি। এখন পরীক্ষা আসতে পারে যে এনবিআর এর যে ভ্যাট অথরিটি আছে, সেই ভ্যাট অথরিটির ডিউটি এবং রেসপন্সিবিলিটি কি? তাদের তিনটা ডিউটি আছে। কয়টা ডিউটি?
তিনটা। নাম্বার 1 হচ্ছে ট্যাক্স কালেকশন এবং অ্যাক্টিভিটিস গুলা, যে কালেকশন করলে সেটা অ্যাক্টিভিটিস গুলার অ্যাকাউন্টস মেইনটেইন করবে, এটা তার প্রথম দায়িত্ব, ট্যাক্স কালেকশন করা এবং সেটার রেকর্ডটা মেইনটেইন করা, এটা হলো তার প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সে যে বিদ্যমান আইন এবং রুলস আছে সেটার ইমপ্লিমেন্টেশন এবং অ্যাডমিনিস্ট্রেশনটা দেখার দায়িত্ব তার। এবং 3 নম্বর দায়িত্ব হচ্ছে বোর্ড এনবিআর টাইম টু টাইম তাকে যে দায়িত্ব দেয় সেটা পালন করা হচ্ছে তার দায়িত্ব। তাহলে এই 3টা দায়িত্ব হচ্ছে ভ্যাট অথরিটির। এখানে বলছে অ্যাসিস্ট্যান্স টু ভ্যাট অফিসার, তার মানে হচ্ছে ভ্যাট অফিসারকে সহযোগিতা করার ব্যাপারে বলা আছে। এখানে বলছে কারা কারা সহযোগিতা করবে, দেখেন কেউ বাদ নাই। উপর থেকে যদি আমরা পড়ি, এনি মেম্বার অফ দ্য পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, আনসার, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, গভর্নমেন্ট অফিসার, তারপর হচ্ছে এক্সাইজ, কাস্টমস, ইনকাম ট্যাক্স এবং নারকোটিক্স। নারকোটিক্স মানে কি? ড্রাগ। ড্রাগ। এনি ড্রাগ না, নারকোটিক্স মিন্স হচ্ছে কি আপনার মাদক। কি? মাদক। এনি আদার গভর্নমেন্ট অফিসার, অফিসার অফ ব্যাংক, ইন্স্যুরেন্স, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন shall remain obligated to render assistance to the VAT officer। মানে ভ্যাট অফিসারকে সহযোগিতা করার জন্য এই দুনিয়া যারা আছেন সবাই কি সহযোগিতা করতে বাধ্য, তাই না? বাধ্য। জি স্যার। এই ভ্যাট অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট কমিশনার, নিচে যদি কোনো ভ্যাট অফিসার না হয় সে কি করতে পারবে? যেই কোনো ইনফরমেশন এর জন্য রিকোয়েস্ট করে চিঠি দিতে পারবে এবং সে যে রিকোয়েস্টটা পাঠাইলো সেটা কমপ্লাই করে এই তথ্যগুলা প্রদান করা বাধ্যতামূলক। বুঝতে পেরেছেন? জি। পাওয়ার, ওই যে আপনি যদি বলেন যে আমাকে এরকম এটা চাইছেন, তাহলে আইনে কোথায় বলা আছে যে আপনি আমার কাছে চাইতে পারেন? বলা আছে আইনে কোথায়? জি। ওদেরকে একদম লাইসেন্স দেওয়া আছে। এখন লাইসেন্স দিলে, অস্ত্রের লাইসেন্স দিলে মাঝে মধ্যে অপব্যবহার হয় না? জি। অপব্যবহার যাতে না হয় সেজন্য আবার সেকশন 80 করে দেওয়া হয়েছে। কত করা হয়েছে? 80। সেখানে কি বলছে? পাওয়ার অফ দ্য বোর্ড টু অ্যামেন্ড অর অল্টার অ্যান অর্ডার অর ডিসিশন অফ দ্য ভ্যাট অফিসার। ভ্যাট অফিসার যে অর্ডার বা ডিসিশন দিয়েছে সেইটাকে সংশোধন বা অল্টার করার কি পাওয়ার কার থাকবে? বোর্ডের থাকবে, এনবিআর এর বোর্ডের থাকবে। এখানে বলছে বোর্ড মে সোমোটো। সোমোটো মানে কি? অন ইটস ওন পাওয়ার। হ্যাঁ, No, sir. স্বেচ্ছায়। স্বেচ্ছায়। সোমোটো মিন্স স্বেচ্ছায়। স্বেচ্ছায় সে কি করতে পারবে? যে কোনো ডিসিশনকে সে কল করতে পারবে, কল করে সেটাকে আবার রিভাইজ করতে পারবে, অ্যামেন্ডমেন্ট করতে পারবে, অল্টার করার জন্য নির্দেশ দিতে পারবে। এটা রাখার মানে হচ্ছে এটা একটা হলো কি একটা আপনাকে ব্যালেন্সিং করার জন্য, কারণ নাহলে ক্ষমতার অপব্যবহার হইতে পারে, রাইট? সেই জন্য এটা এই অথরিটি রাখা হয়েছে। এই যে অথরিটি রাখা হয়েছে সে কতদিন পর্যন্ত বোর্ড এই কোন ডিসিশনকে অ্যামেন্ড বা অল্টার করার সুযোগ থাকে? সেটা বলছে 2 বছর। কত বছর? 2 years। 2 ইয়ার্স। মনে থাকবে? Yes, sir। আর যেটা মনে করেন ট্রাইব্যুনাল বা কোর্টে মামলাদিন বা আপিলে কোথাও মামলাদিন আছে, প্রক্রিয়াধীন আছে, সেটার ক্ষেত্রে কি করা যাবে না? বোর্ড কোন ধরনের অ্যামেন্ডমেন্ট বা অল্টারের কোনো অথরিটি বোর্ডের থাকবে না, কারণ এটা তো অলরেডি কোর্ট, আপিল ট্রাইব্যুনাল এবং কোর্ট এগুলো কি, এগুলো হচ্ছে কি আদালত নাকি? জি। ওগুলার ক্ষেত্রে কি বোর্ডের মাধ্যমে চলবে? জি না, চলবে না। সেই ক্ষেত্রে বলছে যে ওই কোর্ট ওইটা অল্টার বা কোনো অ্যামেন্ডমেন্ট করার তার সুযোগ থাকবে না। এটা হচ্ছে ডেলিগেশন পাওয়ার। এটা ওরকম পড়ার কিছু না। এটা হচ্ছে কমিশনার বা ডিরেক্টর জেনারেল কি করতে পারে? তার সাবঅর্ডিনেটদেরকে এডিশনাল কোনো দায়িত্ব দিয়ে পাওয়ার দিতে পারে, ঠিক আছে? যেমন যেই দায়িত্বটা কমিশনার পালন করার কথা, যেটার অথরিটি শুধুমাত্র কমিশনার আছে, কমিশনার যদি লিখিতভাবে তার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ডেপুটি কমিশনার অথবা তার নিচের কোনো অফিসারকে যদি সে কোনো ক্ষমতা দেয় তাহলে সেটাকে বলে ডেলিগেশন অফ পাওয়ার। বুঝতে পারছি কি? জি। ভ্যাট অফিসাররা কি আপনার অফিসে প্রবেশ করে তল্লাশি করার অথরিটি রাখে না রাখে না? রাখে স্যার। রাখে। তবে এখানে কথা আছে যে সে যদি আপনার অফিস প্রিমিসে ঢুকে
কোনো কিছু তল্লাশি করতে হয় তাহলে সে কি নিয়ে আসতে হবে? অথরাইজ হয়ে আসতে হবে, লেটার নিয়ে আসতে হবে। কিরকম? সে নট বিলো দ্য র্যাঙ্ক অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের নিচে কোন অফিসার ব্যতীত, তার মানে কি তার উপরে র্যাঙ্ক হইতে হবে। সে কি করবে? কমিশনার বা ডিরেক্টর জেনারেলের কাছ থেকে অথরাইজেশন নিয়ে, পাওয়ার নিয়ে সে কি করবে? আপনার প্রতিষ্ঠানে প্রবেশ এবং ভিজিট করতে পারবে। তল্লাশি করতে পারবে। এবং ওই তল্লাশি রাতের অন্ধকারে করা যাবে না। যাবে না। ওই যাবে না। নিচের দিকে লেখা আছে কখন করতে হবে। পিরিয়ড ফ্রম সানসেট টু সানরাইজ, এই টাইমে করা যাবে না। সানসেট টু সানরাইজ, সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত কোনো এরকম তল্লাশি করা, কোনো প্রিমিজেসে ঢুকে তল্লাশি করা যাবে না। তবে ওই রাস্তায় যদি আপনি গাড়ি নিয়ে বের হন, গাড়িতে যদি কোনো নিয়ম বহির্ভূত মালামাল থাকে, সেক্ষেত্রে এটা করা যাবে, কিন্তু আপনার প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে তল্লাশি করতে পারবে না। স্যার অনেক সময় এয়ার ওরা বল প্রয়োগ করতে চায় স্যার। তো আমাদের যদি এটা জানা না থাকে যে সে আসতে গেলে তার কাছে একটা অথরাইজেশন লেটার থাকবে, সে পাওয়ার নিয়ে আসতে পারবে। এবং সে যখন অথরাইজেশন লেটার নিয়ে আসবে, ওই লেটারের মধ্যে ওই টিমে কে কে যাচ্ছে, কার কি পজিশন, কে ওই টিমের হেড, ওইখানে এবং কোন ডেটে তল্লাশি করবে, কোন সময় থেকে কোন সময়, ওইটা উল্লেখ থাকবে। বুঝতে পারছি কি? জি অনেক সময় তো আমরা ওই ভ্যাট অফিসার শুনলে ভয়ে কাইতে হয়ে পড়ে যাই নাকি? জি। এই জন্য দেখা যাবে যে সে কোনো অথরিটি পাওয়ার ছাড়া আইসে ভাবসাব নিয়ে আপনাদের বিপদে ফেলাই দিয়ে টাকা পয়সা নিয়ে চলে গেছে। এটা হয় স্যার। তো সেই জন্য আপনাকে কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। সে আসলে বলে যে ঠিক আছে আপনি আসছেন, যে আমার এখানে আপনার এই আসার জন্য অথরাইজেশন লেটার আমাকে দেখান, পারমিশন দেখান। তখন সে পারমিশন দেখাবে। তো এই ক্ষেত্রে যেটা হয়, এখন তাকে যখন অথরিটি দেওয়া হয়, সে যখন এসে দেখলো যে আপনার এখানে কি আইনের লঙ্ঘন আছে, আপনিও কি বলে এটাকে ব্যত্যয় করেছে, তাহলে সেই ক্ষেত্রে সে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার অথরিটি তার থাকে। কি করতে পারবে? সে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাংকে চিঠি দিতে পারবে। ব্যাংক আবার তার অর্ডার অনুযায়ী ফ্রিজ করে, অ্যাকাউন্টটা ফ্রিজ করে তাকে আবার রিপ্লাই দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে স্যার? জি। স্যার এই যে এখানে তো স্যার বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তারা তল্লাশি করতে পারবে। এখন স্যার এর নিচের র্যাঙ্ক যারা এআরও, মানে একদম লোয়েস্ট র্যাঙ্ক যেগুলো রেভিনিউ অফিসার, এরা কি ঢুকতে পারবে? ওই যে বললাম, এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ডিরেক্টর থেকে উপরে র্যাঙ্কের হবে, ওইরকম মনে করেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিনি থাকবেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, উনি থাকবেন টিম লিডার। তার আন্ডারে মনে করেন আরো 4-5 জন নাম থাকে, তার মধ্যে এআরও, আরও সুপারিনটেন্ডেন্ট, এরকম বিভিন্ন জন থাকতে পারে। স্যার কিন্তু এআরও আরো একা ঢুকতে পারবে? একা ঢুকতে পারবে না। ওইখানে দেখবেন যে চিঠি নিয়ে আসবে, চিঠির মধ্যে টিম লিডার কে, টিম লিডারের নাম লেখা থাকবে। টিম লিডার দেখবেন যে লেখা থাকবে মিস্টার এক্স ওয়াই জেড, পাশে লেখা থাকবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। হ্যাঁ মানে স্যার অর্ডার নিয়ে আসবে। হ্যাঁ, পারমিশন নিয়ে আসতে হবে হেড অফিস। কেন পারমিশনের কথা বলছে? কারণ ওই যে মানুষকে যে হয়রানি করে, এটা একটা ওনারা জানে, সেই কারণে ওনারা একটু রেস্ট্রিকশন রাখছে যে এই র্যাঙ্কের নিচের লোকজন যাতে যায় ডিস্টার্ব করতে না পারে, করলে বড় র্যাঙ্কের লোকজন ডিস্টার্ব করুক। ঠিক আছে, জি। এবার আসেন, not restricting anything contained in section 1, an officer not below the rank of revenue officer can inspect the place of manufacturing or supply or place of service render, place trading, examination goods stocks। আপনার ফ্যাক্টরিতে গিয়ে এগুলো, এই ক্ষেত্রে দেখেন কার কথা বলছে? রেভিনিউ অফিসারের নিচে, আর ওর নিচে কেউ আপনার ওইখানে যাবে না। আপনার ওইখানে এই কি কি ইন্সপেক্ট করতে পারবে না? আপনার স্টক, সার্ভিস, র মেটেরিয়ালস, এসব রিলেটেড ডকুমেন্টস, রেজিস্ট্রেশন, এগুলো সে আপনাকে ইন্সপেক্ট করতে পারবে না। এবার আসেন, সে যে প্রসেসটা কি, সে যে আপনার এখানে আসার জন্য পারমিশন নিয়ে আসবে, এটার প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে যে পারমিশন দিবে বা তার উপরে র্যাঙ্কের পারমিশন দিবে, কোন ফর্মের মাধ্যমে পারমিশন দিবে? 12.1
12.1 ওই 12.1 এর মাধ্যমে তাকে পারমিশন দিবে। পাওয়ার পর সে আবার করবে কি, একটা নোটিশ দিবে 12.2 এর মাধ্যমে। ওই যে প্রতিষ্ঠানে তারা ইন্সপেক্ট করবে সেই প্রতিষ্ঠান বরাবর 12.2 এর মাধ্যমে কি করবে, একটা নোটিশ ইস্যু করবে। ওই নোটিশ বললো করার পর দেখেন, যদি তারা দেখে যে কোনো ধরনের গুডস সাপ্লাই ও রেন্ডার্স করছে যেটা ভায়োলেশন করে কোনো আইনের ব্যত্যয় করে করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটা ডিটেইন করতে পারবে। ডিটেইন মানে কি, আটক করা। ডিটেইন মানে আটক করা, আর সিজ মানে জব্দ করা। হ্যাঁ, আর ডিসপোজ অফ করতে পারে। ডিসপোজ অফ মানে কি, নিষ্পত্তি করা। তাহলে এরকম যদি কোনো বেআইনি ভাবে কোনো কিছু আপনি সাপ্লাই বা ইয়ে করে থাকেন, তাহলে সেই গুডসটাকে তারা কি করতে পারবে, সার্ভিসটাকে, তখন তারা এটাকে আটক করতে পারবে, জব্দ করতে পারবে এবং এটাকে নিষ্পত্তি করতে পারবে। এখন মনে করেন পথে আপনি কোনো কাভার্ড ভ্যানে করে কোনো গুডস সাপ্লাই দিচ্ছেন আইনের ভায়োলেশন করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দেখা যাবে যে আইনের ভায়োলেশন করলে পথে আটকাইলো, আটকানোর পর সিজ করলো। এখন যেই গুডসটা সিজ করলো, দেখা গেলো যে এই গুডসটা নষ্ট হওয়ার চান্স আছে, অথবা পথে যদি গাড়ি থাকে সেখানে এটা চুরি হওয়ার চান্স থাকে, তখন এটা রিস্ক কে দিবে, তাই না? তখন সেক্ষেত্রে দেখা যায় যে অন্তর্বর্তীকালীন রিলিজ করা যায়, মানে ওই যে প্রবলেম এটা সমাধান হওয়ার আগেও ওই গুডসটাকে কি করে দেওয়া যায়, রিলিজ করে দেওয়া যায়, অন্তর্বর্তীকালীন রিলিজ দেওয়া যায়। সেটার আবার কিছু প্রক্রিয়া আছে। কি আছে? প্রক্রিয়া আছে। এখন আপনার পথে যখন গাড়ি থামায়, গাড়িতে এই অবৈধ মালামাল পাইলো, পাওয়ার পর তারা এটা যখন সিজ করবে, আটক করবে, সিজ করবে, তখন তার এটা একটা লিস্ট করতে হবে না, কি কি পাওয়া গেল। জি স্যার। তারা একটা এটা তালিকা করবে, করে এটা কি করবে, এটা ওই উপস্থিত দুইজনের কাছ থেকে সাক্ষী সাইন নিবে। ঠিক আছে, উপস্থিত যারা ছিল তাদের কাছ থেকে, দুজনের কাছ থেকে সিগনেচার নিবে, নিয়ে এটার কপি একটা কাকে দিবে, ওই যে গাড়িতে যিনি দায়িত্ববান আছেন অথবা ওই গুডসের যিনি রিপ্রেজেন্টেটিভ, তার কাছে একটা কপি দিবে। এবং গাড়ির যে রিপ্রেজেন্টেটিভ হোক বা গাড়ির ড্রাইভার হোক, যেই হোক, তার কি করতে হবে, সর্ব ধরনের সহযোগিতা তাকে করতে হবে। ভ্যাট অফিসারকে কি করতে হবে, সহযোগিতা করতে হবে। এখন ওই যে বলছে যে লিস্টটা তার কাছ থেকে সাইন করতে হবে দুজনের কাছ থেকে। এখন যদি ড্রাইভার ওইটাতে সিগনেচার করতে অস্বীকৃতি জানায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে কি সে সিগনেচারের জন্য ড্রাইভার পিছনে পিছনে ঘুরবে? তখন বলছে যে ওই অস্বীকৃতি করলে সেক্ষেত্রে তাদের সিগনেচার ছাড়াই ওইটা লিস্টটা ফাইনাল ধরে নেওয়া হবে, ভ্যালিড হবে। হ্যাঁ, এবং সে যেদিন এটা সিজ করলো সেই দিন থেকে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে একটা প্রাইমারি রিপোর্ট দিতে হবে মূসক 12.4 এর মাধ্যমে, আর 15 ওয়ার্কিং ডেজ এর মধ্যে কি করতে হবে, ফাইনাল রিপোর্ট দিতে হবে 12.5 এর মাধ্যমে। তারপর যদি দেখা যায় যে এখানে সে যাচাই করে দেখা যায় যে সে আসলে ট্যাক্স ফাঁকি দিয়েছে, ইরেগুলেটেড করেছে, সেক্ষেত্রে তার এগেইনস্টে কি হবে, মামলা হবে। মামলা হলো 12.6 এর মাধ্যমে কর ফাঁকির মামলা হবে। কি হবে, 12.6 এর মাধ্যমে কর ফাঁকির মামলা হবে। তাহলে যা করতে হবে, মামলা করার আগেই খাতির যত্ন করে শেষ করতে হবে, মামলা করলে ঝামেলা, তাই না? ওই যে প্রাইমারি রিপোর্ট করবে তার আগে আপনি তার সাথে খাতির করে ফেলবেন, তাহলে প্রাইমারি রিপোর্টে না আসলে তো রিস্ক কম, নাকি? আর যখন প্রাইমারি রিপোর্ট হয়ে যাবে, ফাইনাল রিপোর্ট হবে, আর তাহলে সেক্ষেত্রে কি করতে, মামলার আগে ঘটনা ঘটাইতে হবে, নাহলে মামলাতে যদি চলে যায় তাহলে বিপদ আছে। কি আছে? বিপদ। এই গুডস গুলা আপনার এটা যে সে জব্দ করলো, এইটা যেই কারণে জব্দ করলো সেই কারণটা যদি সমাধান হয়ে যায়, সেটেল হয়ে যায়, তাহলে সেটেল হওয়ার 7 দিনের মধ্যে কি করতে হবে, ওগুলা গুডস এবং ডকুমেন্ট গুলো কি করতে হবে, ফেরত দিতে হবে। আমার কোশ্চেন ছিল স্যার। জি বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে, যদি যে মালামালগুলো আটক করতেছে এগুলো যদি কোনো বৈধ মালামাল হয়, কিন্তু হয়তো বা মূসক ছিল না গাড়ির ভিতরে, এই কারণে সে মালামালগুলো আটক করে নিয়ে আসছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্যার এগুলো একটু বলি, আপনি যেটা বলছেন আইনে বলছে যে আপনার
প্রিমিজেস থেকে 6.3 ছাড়া কোনো মালামাল বেরোবে না। তাহলে আপনি জি, স্যার। 6.3 ছাড়া বের হলে এটা অবৈধ হয়ে গেছে, আপনি এটাকে বৈধ বলার কোনো সুযোগ নাই নাই। ও, নাই। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আপনি কি কিন্তু বৈধ অবৈধ বলতে কি স্মাগলিং এর মালামাল মনে করছেন? এরকম মনে করার কোনো কারণ, চুরি মালামাল মনে করার কারণ নাই। আপনি আইন মেনে জি স্যার, সাপ্লাই দেন নাই, তার মানে হচ্ছে আপনি এটা কি অবৈধ মালামাল স্যার। অবৈধ মালামাল। বুঝতে কিন্তু পারছি? মালামাল গুলো যদি এরকম হয় যে দেখা গেছে যে ওষুধ হইতে পারে, যে হয়তো বা রাখলে 3-4 দিনের মধ্যে যদি মালগুলো ছুটায় আপনি নিয়ে কি আসা না একটু যায়, আগে সেটা নষ্ট হইতে পারে। আপনি কি নষ্ট- একটু আগে এই যে একটু আগে যে আমি আলোচনা করছিলাম, আমার ক্লাসে ছিলেন না কারোর সাথে গল্প করতেছিলেন? না 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 স্যার, ছিলাম স্যার। তা আমি তো বলেছি যে এরকম ক্ষেত্রে যেটা করা যাবে যে আপনি ইন্টারিম রিলিজ দেওয়া যাবে, বলছি না একটু আগে? জি স্যার, জি স্যার, তাহলে আপনি তো শোনেন নাই আমার কথা। থ্যাংক ইউ স্যার। তো সেক্ষেত্রে ফাইনাল সেটেলমেন্ট হওয়ার আগেও কি করা যাবে, ঘুষটা রিলিজ করা যাবে। যদি কখন করা যাবে, নিচে দেখেন কন্ডিশন আছে। যদি মনে হয় যে না, এই ঘুষটা রিলিজ করলে এইটার যে প্রমাণ করার এভিডেন্স নষ্ট হবে না, অথবা এইগুলা আপনার এই ধরনের কর্মকাণ্ড আপনি এর আগে করেন নাই, তাহলে রিলিজ করা যাবে। কিন্তু আপনি এর আগেও যদি এরকম অবৈধ কর্মকাণ্ড করে থাকেন, তাহলে আপনার এটা ইন্টারিম রিলিজ হবে না। এটা যদি আপনার প্রথম টাইম, ওই গাড়িতে যদি প্রথম টাইম এই ধরনের কি হয় অপরাধ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মাপ ইন্টারিম রিলিজের সুযোগ থাকে। কিন্তু যদি এটা এর আগেও তার রেকর্ড থাকে যে না, সে এর আগেও এরকম কি করেছে, অবৈধভাবে মাল সাপ্লাই দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তার এটার ইন্টারিম রিলিজ হবে না। আর যদি মনে করে না এই যদি ইন্টারিম রিলিজ করি, তাহলে সেই ক্ষেত্রে এইটা প্রমাণ করা সম্ভব হবে না যে আসলে সে অপরাধ করেছে, সেক্ষেত্রে এভিডেন্স নষ্ট হইতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম রিলিজ দিতে নাও পারে। আর যদি ইন্টারিম রিলিজ দেয়, সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। কি আছে? সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। সেক্ষেত্রে 12.7 এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি ইন্টারিম রিলিজ চাচ্ছি, এবং 12.8 এর মাধ্যমে আন্ডারটেকিং দিবে যে এই যে ইন্টারিম রিলিজ হইলে এটার জন্য যদি কোনো ধরনের গভর্নমেন্টের ভ্যাটের ইস্যুস বা কোনো রেভিনিউ আসে, সেটা সে দিতে বাধ্য থাকবে। এরকম আন্ডারটেকিং দিতে হবে। তারপর হচ্ছে এই তখন যায় তাকে রিলিজ দেওয়া যাবে। তবে ব্যতিক্রম হচ্ছে ব্রিকফিল্ড। যদি সিজনাল ব্রিকফিল্ড কি করে, এই ভ্যাটের এই নন, সেই ক্ষেত্রে শুধুমাত্র ওই আন্ডারটেকিং বা 12.7 দিলে হবে না, সেই ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি লাগবে। কি লাগবে? ব্যাংক গ্যারান্টি দিতে হবে। ব্যাংক গ্যারান্টি দিতে হবে। আর যদি এমন হয় যে কোর্টের সাথে রিলেটেড কোনো কেস চলমান আছে কোর্টে, কোর্টের সাথে রিলেটেড কোনো গুডস হয়, তাহলে সেটা কোর্টের পারমিশন না নিয়ে রিলিজ করা যাবে না। বুঝতে পারছি? জি স্যার। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য তাহলে অথরিটি কার আছে? নট বিলো দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট কমিশনার উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কমিশনার। তাহলে কমিশনারের পারমিশন নিয়ে সে ব্যাংক অ্যাকাউন্ট রিলিজ ফ্রিজ করতে পারবে। আর একটা হচ্ছে ডিআরও। ডিআরও মিন্স ডেপ্ট রিকভারি অফিসার। ডেপ্ট রিকভারি অফিসার মিন্স বকেয়া আদায় কর্মকর্তা। বকেয়া আদায় কর্মকর্তা। সে কিন্তু কি করতে পারবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য অথরিটি রাখে, এবং সে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য মূসক 12.9 এর মাধ্যমে কি করবে, ওয়ারেন্ট ইস্যু করবে। ওকে, করলে 12.9 এ ওয়ারেন্ট ইস্যু করলে কাকে করবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ওয়ারেন্ট? ব্যাংকে। ব্যাংকে। ব্যাংক কি করবে, ওই 12.9 এর চিঠিটা পাওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি সে কি করবে, ওই ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে 12.10 এর মাধ্যমে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে কাকে জানাবে, ওই যে অফিসার তাকে চিঠি পাঠিয়ে দিচ্ছিল তাকে জানাবে যে তার কর্মকাণ্ড ডান, ঠিক আছে, সে কমপ্লাই করেছে। বুঝতে পারছি? যদি না করে থাকে তাহলে সে আবার কিসে কোথায় পড়ে যাবে, ব্যাংক আবার নন কমপ্লায়েন্সে পড়ে যাবে। আর যেই কারণে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হইলো, সেই কারণ যদি সমাধান করা হয়, সেটেল হয়ে যায়, তাহলে 12.11 এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করার জন্য নোটিশ পাঠানো হবে কার কাছে, ব্যাংকের কাছে। বুঝতে পেরেছেন? জি স্যার। আর আরেকজন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে কে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এগুলো হলো ক্রাইমের ক্ষেত্রে, অপরাধের ক্ষেত্রে, ফ্রডের ক্ষেত্রে, অফেন্সের ক্ষেত্রে। যদি আপনি কোনো ধরনের অফেন্স করেন, অপরাধ করেন, অফেন্সের বিচার কিন্তু
এই ভ্যাট অফিসার করতে পারবে না। ভ্যাট অফিসার হচ্ছে আপনি ভ্যাট ফাঁকি দিচ্ছেন এইসব এগুলোর ক্ষেত্রে, কিন্তু আপনি যদি অপরাধ করেন, অফেন্স করেন, ঠিক আছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেন, তাহলে সেটা কে বিচার করবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কি বুঝতে পারছি? জি স্যার। এই যে এটার পরে যে আপনি যে দোষ করছেন সেটার জন্য তারা পেনাল্টি চার্জ করবে না? এই জি। পেনাল্টির ক্ষেত্রে বলছে যে দেয়ার মাস্ট বি মিনিমাম 2 weeks and maximum 4 weeks gap between the date of issuing show cause notice and the last date of sending reply. আপনাকে যে নোটিশ দিবে পেনাল্টি করে, তো সেটা রিপ্লাই দেওয়ার জন্য কমপক্ষে 2 দিন, 2 সপ্তাহ, আর সর্বোচ্চ কতদিন সময় দিবে? 4 সপ্তাহ সময় দিয়ে নোটিশ দিতে হবে। আপনাকে হিয়ারিং এর সুযোগ দিয়ে তারপর সে কি করবে? আপনার পেনাল্টি করবে। পেনাল্টি করবে। সে একটা অর্ডার দিবে, অ্যাডজুডিকেশন করবে। অ্যাডজুডিকেশন অর্ডার মিন্স মানে কি? ন্যায় নির্ণয়। অ্যাডজুডিকেশন মিন্স মানে কি? ন্যায় ন্যায় নির্ণয়। নির্ণয়। আসলে কি সবসময় ন্যায় নির্ণয় হয়? না স্যার। ভাই মিউট করে বাবা বলেন। যদি ওই যে রিপ্লাইয়ের সময় দেওয়া হলে এর মধ্যে যদি কি না হয়, রিপ্লাই আপনি না দেন, তখন কি হবে? তখন তার কাছে যে ডকুমেন্ট আছে ভ্যাট অফিসার কাছে, সেটার ভিত্তিতে সে কি করবে? তার অর্ডার সে দিয়ে দিবে, ডিসিশন সে জানাই দিবে আপনাকে। আর এই জায়গাটা আমি আলোচনা করবো না, কারণ এই 85, 86 এগুলা কে আলোচনা করছে আপনাদের সাথে? মিস্টার রাফাউল করিম স্যার, তাই না? জি। আচ্ছা, এবার পথে যে গাড়িটা ধরলো, সেই গাড়িটা যখন আটক করলো, তখন বলা হয়েছে যে ওই গুডস এর বা যেটা আটক করলো সেইটার যে ভ্যালু, সেইটার উপর নির্ভর করে এটা কোন অফিসার দায়িত্বপ্রাপ্ত। দেখেন, মনে করেন যদি আপনি যেটা গাড়ি সহ আটক করলেন, এটার ভ্যালু হয়তো গাড়ি সহ মূল্য 60 লক্ষ টাকা হইলো, তাহলে কোন ক্যাটাগরিতে পড়বে? এটা কোন অফিসারের আন্ডারে এই কেসটা পড়বে? কমিশনার। কমিশনার। এখন আইনে বলছে যে গাড়ির মূল্য ব্যতীত, কিসের মূল্য ব্যতীত? গাড়ির মূল্য। এরিয়ার মূল্য ব্যতীত। কারণ গাড়ির মূল্য যদি 30 লক্ষ থাকে, তাহলে 30 লক্ষ বাদ দেন 60 থেকে, আর থাকলো কত? 30 লক্ষ। তাহলে এখন কোন লেভেলে চলে গেছে? অ্যাডিশনাল। জয়েন্ট কমিশনার। ভ্যালু অফ গুডস অর সার্ভিস ট্যাক্স নট এক্সিডিং 30 লাখের পর্যন্ত হচ্ছে জয়েন্ট কমিশনার। তাহলে জয়েন্ট কমিশনার এর যদি 30 লক্ষ 1 টাকা হয়, তাহলে কোথায় চলে যাবে? এডিশনাল কমিশনার। কি বুঝতে পারছি? পরীক্ষা যদি আসে এরকম একটা সিনারিও দিয়ে যে এই সিজ করা হইলো, আটক করা হইলো, সেখানে গাড়ির মূল্য সহ এত টাকা, যার মধ্যে গাড়ির মূল্য এত টাকা, তাহলে আপনি এটা কোন লেভেলে পড়ছে বাইর করতে পারবেন না? পারা যাবে? জি স্যার। ওকে। অথবা যদি শর্ট কোশ্চেন করে যে গাড়ি সহ জব্দ করা হইলো, তো এই ক্ষেত্রে গাড়ির মূল্যটা কি ইনক্লুড হবে কিনা, তখন আপনার আনসার কি হবে? নো। না। নাও। এই যে আপনাকে যদি কোনো সময় সমন জারি করে, সমন মানে কি? আর ডাকে ডাকে ডাকে, যে হাজিরা দেওয়ার জন্য, তাই না? ফিজিক্যালি হাজিরা দেওয়ার জন্য সমন জারি করলো, নোটিশ দিল, সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে। তবে কিছু ব্যতিক্রম আছে। কি আছে? কিছু ব্যতিক্রম আছে, যাদেরকে হাজির হতে হয় না। সেটা হলো নিচে দেখেন, হলুদ কালার করা বোল্ড আছে না, এই লাল করে দিলাম। প্রোভাইডেড দ্যাট নো সমন্স শ্যাল বি ইস্যুড টু এ পারসন। এই নিচের এই পারসন গুলার ক্ষেত্রে সমন ইস্যু করা যাবে না হাজিরা দেওয়ার জন্য। কার ক্ষেত্রে? যারা exempted from appearing in person as per section 132 and 133 of civil procedure। তার মানে ওই ক্রিমিনাল অ্যাক্টের আওতায় যে আইন, সেই আইন অনুযায়ী 132, সেখানে কারা কারা এখানে বলা আছে, যদি এমন হয় যে ডিজেবল পারসন, যে চলাফেরা করতে পারে না, হ্যাঁ, আনসাউন্ড মাইন্ড, অথবা হচ্ছে যেই ব্যক্তি কোর্টের মাধ্যমে বলা আছে যে ওই ব্যক্তিকে ফিজিক্যালি হাজির হতে হবে না, এরকম ব্যক্তি। কি বুঝতে পারছি? স্যার দেশের বাইরে থাকলেও ফিজিক্যালি হাজির হতে হবে?
ওই যে ফিজিক্যালি হাজির না হলে তখন হবে। আর আপনি যদি কোর্টের মাধ্যমে পারমিশন নিয়ে আসতে পারেন যে আপনাকে হাজির হইতে হবে না, তাহলে হাজির হতে হবে না। কি বুঝতে পারছি? জি স্যার। কাস্টমার অফিসারের ভ্যাট আইনে কি কাজ? স্যার অনেক রিলিজের সময় অনেক সময় কাস্টমস অফিসার পথে ঘাটে বিভিন্ন জায়গায় তল্লাশি করতে পারে না, অথবা ইম্পোর্টের সময় কাস্টম অফিসার হাতে ধরা পড়তে পারে না। তো সেই ক্ষেত্রে ভ্যাট, অ্যাডভান্স ট্যাক্স এবং সাপ্লিমেন্টারি, এই তিনটে রিলেটেড যদি কোনো ইস্যু থাকে, সেটা যেহেতু কাস্টম অফিসারের হাতে পড়েছে, তাহলে সে ভ্যাট আইন অনুযায়ী অ্যাজ এ ভ্যাট অফিসার হিসেবে সে দায়িত্ব পালন করবে। কি বুঝতে পারছি? কনফিডেন্টিয়ালি মেনটেন করতে হবে। আর নতুন আইন আসছে, এটা দেখেন 90 এটাতে কি বলছে, আমরা ইনকাম ট্যাক্সের যখন রিটার্ন সাবমিট করি কোম্পানির সাথে কি অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট জমা দেই না? জি কিন্তু ভ্যাট এর অফিসে কি কখনো আগে জমা দিতাম? জি না। এখন কি দিচ্ছি? জি কি বলে চাইনে বলছে যে ওই ট্যাক্স পিরিয়ড যে ইয়ার ক্লোজিং এর পরবর্তী 6 কর মেয়াদের মধ্যে কি করতে হবে? জমা ফিনান্সিয়াল স্টেটমেন্ট জমা দিতে হবে। যাদের জুনে শেষ হচ্ছে তাদের ডিসেম্বরের ট্যাক্স পিরিয়ডের মধ্যে কি করতে হবে? জমা দিতে হবে। জমা দিতে হবে। আর যদি কোনো কারণে সে ওই টাইমের মধ্যে না পারে, টাইম এক্সটেনশন চাইবে, সেই ক্ষেত্রে কমিশনের কাছে অ্যাপ্লাই করলে কমিশনার কি করবে? আরো 6 মাস পর্যন্ত বাড়াইতে পারে। তার মানে এর মধ্যে 2 মাস 3 মাস, কিন্তু সর্বোচ্চ কত মাস বাড়াইতে পারবে? 6 মান্থ। ওকে, আপ টু অ্যানাদার 6 মান্থ, আরো 6 মাস পর্যন্ত। কেউ আপনি যদি আনসার পরীক্ষা যদি আসে 6 মাস বাড়াইতে পারবে, আপ টু 6 মাস, আপ টু অ্যানাদার 6 মান্থ, তাহলে আনসার কোনটা সঠিক? আপ টু অ্যানাদার 6 মান্থস। কি বুঝতে পারছি? জি স্যার। এগুলো অফেন্স, এগুলো আমাদের মহামান্য রেফল স্যার সব পড়াইছেন। স্যার একটা কোশ্চেন ছিল। একটা কোশ্চেন, জি বলেন। ওই যে মানে অডিট রিপোর্ট নিয়ে যেটা বললেন স্যার, ওটা আসলে স্যার বেসিক্যালি মানে এখন যে সমস্যাটা প্র্যাকটিক্যালি সমস্যা হচ্ছে স্যার, আসলে কোন কোন কমপ্লেক্সটা স্যার আসলে এখানে কমপ্লেক্স করলেই মানে ডিবিসিটা বুঝি না। মানে অডিট রিপোর্টের যে বিষয়টা স্যার, ওটা মানে বেসিক্যালি স্যার মানে কোন কোন বিষয়গুলোকে এখানে কমপ্লেক্স করতে হবে স্যার? আপনি কি ট্যাক্সের জন্য একটা অডিট রিপোর্ট করবেন, ভ্যাটের জন্য একটা করবেন, ব্যাংকের জন্য একটা করবেন নাকি? এরকম তো হচ্ছে স্যার, কিন্তু এখন তো সমস্যা হচ্ছে। এরকম কি সুযোগ আছে এখন? সেমটা দিতে হবে, একদম সব জায়গায় সেমটা দিতে হবে, কারণ ডিভিসি কোড ইউজ করতে হয়, আপলোড করতে এখন হয়। আর ওই আগের মতন আলু পটল পেঁয়াজের ব্যবসা বন্ধ নাকি? জিএসটি সব বন্ধ করে দিছে স্যার। খুব ভালো কাজ করছে, এখন সবাই লাইনে আসবে। তারপর দেখেন এই যে অডিট এন্ড ইনভেস্টিগেশন, ভ্যাট অফিস থেকে কি অডিট হয় না বিভিন্ন সময়? জি। অডিট করার জন্য তাদের একটা অডিট ম্যানুয়াল আছে, ওই অডিট ম্যানুয়াল অনুযায়ী তাকে কি করতে হয়? অডিট করতে হয়। তো অডিট কত বছর পর্যন্ত করতে পারবে? 5 ইয়ার্স পর্যন্ত, তাই না? 5 ইয়ার্স। ভ্যাটের ক্ষেত্রে 5 বছর পর্যন্ত করতে পারলে, নিচে দেখেন একটা ব্যতিক্রম আছে একদম লাস্টে, যদি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হয়, তাহলে সেক্ষেত্রে 3 বছরের বেশি সময় পার হয়ে গেলে আর কি করা যাবে না? সেটার অডিট করা যাবে না। বুঝতে পারছি? ব্যতিক্রম। আর অডিটের ইনভেস্টিগেশনে তাদের পাওয়ার কি? সে আপনার এগুলো জব্দ করতে পারবে, ইনফরমেশন চাইতে পারবে, ফটোকপি নিতে পারবে, যা যা মন চায়। তখন তো তারা জামাই নাকি শ্বশুর বাড়ির লোক, তখন যা যা চাইবে তা দিতে হবে। তখন মনে করতে হবে যে আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন নাকি? জি স্যার, এরকম অবস্থা। এইটা একটু বোঝার জিনিস আছে। সুপারভাইজ সাপ্লাই, মনে করেন আপনি একটা কোনো কাজ করছেন, তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি করছেন, আপনাকে যদি কেউ ডিরেকশন দেয় এভাবে করে ওভাবে করে, আপনি তার নির্দেশনা অনুযায়ী কাজ করেন, হ্যাঁ, তাহলে সেটা কি বলে? সুপারভাইজড ওয়ার্ক বলে নাকি? এই ভ্যাটের ক্ষেত্রে আপনি যে আপনার প্রতিষ্ঠানে যখন সাপ্লাই দিচ্ছেন, ভ্যাটের কমপ্লায়েন্স করতেছেন, তখন কি ভ্যাটের অফিসার এসে যায় কি আপনার ওখানে বসে থাকে? না। তাহলে যখন ভ্যাট অফিসার আপনার ওখানে বসে থাকে, আপনি কিভাবে কি করতেছেন ওইটা দেখাশোনা করে, সুপারভাইজ করে,
সার্ভিলেন্স করে অবজার্ভ করে, তাহলে সেটা হচ্ছে এই আইনের আওতায়, এই যে সেকশন 92। তাহলে মানে কিছু ক্ষেত্র আছে যখন ভ্যাট অফিসার যে আপনার এখানে বসে থাকবে নাকি, এরকম ক্ষেত্র আছে। ক্ষেত্রটা কিরকম, যদি ভ্যাট অফিসের কাছে এরকম কোনো তথ্য থাকে যে আপনার প্রতিষ্ঠান ভ্যাটের কমপ্লায়েন্স না করে ভ্যাট ফাঁকি দিয়ে কোনো ধরনের ট্রানজাকশন করছেন, এটা যদি তাদের কাছে কি থাকে, রেকর্ড থাকে, তাহলে তারা কি করতে পারবে, তখন তারা আপনার ওইখানে টিম পাঠাই দিয়ে ওই টিম আপনার ওইখানে থাকবে বেশ কিছুদিন, থেকে আপনারা কি কি কাজ করেন, কিভাবে করেন, এগুলো সব সুপারভাইজ করবে এবং সঠিকভাবে হচ্ছে কিনা এগুলো তারা কি করবে, তদারকি করবে, করে রিপোর্ট দিবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তো সেই ক্ষেত্রে এই মূসক 13.1 এর মাধ্যমে তাদেরকে দেখেন, এই যে এখানে কি আছে, এই কমিশনার ও ডিরেক্টর জেনারেল একটা অর্ডার দিবে, যে অর্ডারের মাধ্যমে সে এক বা একের অধিক পার্সন দিয়ে একটা টিম গঠন করবে, যে টিম কি করবে, এই সুপারভাইজ সাপ্লাইয়ের জন্য ওই প্রতিষ্ঠানে গিয়ে রিস্ক অ্যাসেসমেন্টটা করবে এবং সেখানে তারা কাজ করবে। এটা করার পর দেখেন, প্রায়র টু দ্য কমেন্সমেন্ট অফ দ্য সুপারভিশন, এই সুপারভিশন শুরু করার আগে এই সুপারভাইজ টিম কি করবে, যে টিম গঠন করলো তারা একটা রিপোর্ট দিবে 13.1 এর মাধ্যমে যে আসলে এখানে কি কি হচ্ছে। এরপর ওই টিমকে পাঠানো হবে, ওই টিম গিয়ে ডিটেলস লেভেলে কাজ করবে, কাজ করে প্রত্যেক দিন যা যা পাচ্ছে সেই রেজাল্টটা প্রত্যেক দিন ডেইলি রিপোর্ট দিবে ডিরেক্টর জেনারেল অথবা কমিশনার বরাবর 13.2 এতে। আর কাজটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে টোটালটা মিলে একটা সামারি রিপোর্ট দিবে 13.3 তে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে আপনার ঘরে যদি শত্রু এসে বসে থাকে তাহলে উপকার হবে না অপকার হবে? উপকার। অপকার হবে, বিপদ। এখানে হচ্ছে মাল্টিপল ডিপার্টমেন্ট অডিট, তার মানে একটা ভ্যাটের একটা হয়তো ভ্যাট সার্কেল থেকে আপনার এখানে অডিট করছে, এখন ডিভিশন এসে বললো যে না ওই 19 সালের অডিট আমি করব, আবার ভ্যাটগণ থেকে এসে বললো যে 19 সালের অডিট আমি আবার করব। তো এই যে একই বছরের একই ফিসক্যালি একই পিরিয়ডের উপর ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টাল অডিট নরমালি হয় না, একটা ডিপার্টমেন্টই অডিট করে, একটা পিরিয়ডের উপর দুইটা অডিট হয় না। হ্যাঁ, কিন্তু ব্যতিক্রম আছে, যদি তার কাছে কমিশনের কাছে এরকম রিলায়েবল ইনফরমেশন থাকে, যে জেনুইন ইনফরমেশন থাকে যে আপনার কি এখানে কর ফাঁকি হচ্ছে বা এখানে ফ্রডুলেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আপনার এই সেভারাল টাইমস অডিট হতে পারে। এরপর যেটা আছে স্পেশাল অডিট, এটা কিছুই না, এই স্পেশাল অডিটটা কে করে, এটা হচ্ছে এনবিআর অডিটর নিয়োগ দেয়, সেই অডিটর সেটা কি করে, স্পেশাল অডিট করে, স্যারগুলো দিয়ে অডিটর নিয়োগ দেয়। এই অডিটরের দায়িত্ব আবার হচ্ছে কি, ওই তাকে যে কি দেওয়া হলো নিয়োগ দেওয়ার সময় তাকে যে টর দেওয়া হলো ওই টর অনুযায়ী সে দায়িত্ব পালন করবে। আর যদি দায়িত্ব ঠিকমতো পালন না করতে পারে তাহলে বিপদ আছে, এই যে পানিশমেন্ট দেখছেন আছে না, পানিশমেন্ট? জি, পানিশমেন্ট একদম কঠিন কঠিন পানিশমেন্ট, এখানে জরিমানা আছে, জেলও আছে এবং তাকে ব্ল্যাক লিস্টেড করা হবে। এই দেখেন ডাবল জরিমানা, জরিমানা কতটুকু, ডাবল। আর মিনিমাম ডাবল স্যার, এটা যদি ট্যাক্স ফাঁকি হয় তাহলে ডাবল, মিনিমাম ডাবল, আর 5 বছরের জন্য ব্ল্যাক লিস্ট হবে। আর যদি এটা ফার্স্ট টাইম হয়, সেকেন্ড টাইম যদি এই ধরনের অপরাধ অডিটর করে তাহলে আজীবন বহিষ্কার হয়ে যাবে। কি হয়ে যাবে? আজীবনের জন্য বহিষ্কার। আর যদি কোনো ধরনের ট্যাক্স ফাঁকি না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কম পক্ষে 3 লক্ষ টাকা জরিমানা। তাহলে কি অডিটরে 12টা বাজছে না কি? সিগন্যাল কেউ তাহলে অডিট করতে যাবে না। এই তো স্যার আইন কানুন তো অনেক ভালো ভালোই করা, একদম করা। হ্যাঁ, আইন তো করা হবে, আইন কি আপনার জন্য সিম্পল হবে নাকি? কিন্তু অ্যাপ্লিকেশন কতটুকু হয়? স্যার এই বিশেষ অডিটর কারা হতে পারবে এমন কোনো এই বিশেষ অডিটর যে আমাদের মতো গরিব অডিটর যারা আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারা হইতে পারবে। আসলে কি তাই না নেওয়ার জন্য এইসব কন্ডিশন প্রি-কন্ডিশন সেট করছে স্যার তারা? কত কিছু চেক করে ওরা। এটা আবার ওই যে রিটায়ার্ড ওদের অফিসাররা হইতে পারে, সার্কুলার দেয়, ওরা সার্কুলার দিলে অ্যাপ্লাই করলে তখন তারা অডিটর নিয়োগ দেয়, নিয়োগ দিলে তারা তখন করতে পারে। স্যার একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। একটা মাত্র করবেন, করেন। এটা যদিও স্যার এই মানে মূসক পরামর্শ সংক্রান্ত আর কি, তো ও পরীক্ষাটা তো স্যার দেখা গেছে এমন ধরনের কোশ্চেন হয় যেটা আসলে এটা আমি বলি, এটা কোশ্চেন এমন ভাবে হওয়ার পিছনে কারণ হলো ওরা চায় না যে আইটিভির মতো মানে ব্যাংকের ছাতার মতো আপনার কি
এরকম ব্যাট কনসালটেন্ট হোক, তাদের ধারণা যে আইটিপিরা গভর্নমেন্টের রেভিনিউর 12টা 14টা এবং 18টা বাজাইছে, হ্যাঁ, যার কারণে তারা ওই আইটিপির মতো এত সংখ্যক কি দিতে চায় না, এবং কোয়ালিফাইড লোকই তারা ব্যাট কনসালটেন্ট দিতে চায়। স্যার এর মাঝে স্যার দেখা যাচ্ছে জজ কোর্টের লোক তো স্যার আইটিপি করা লাগে, এমনি তারা হয়ে যায় মেম্বার। কারণ তাদেরকে ইয়ে মনে করতেছে আর কি, একটু উপরের শ্রেণীর মনে করতেছে। যেমন চার্টার অ্যাকাউন্টেন্টদের অ্যাপ্লিকেশন করলেই দিয়ে দিচ্ছে, এফসিএ হইলে এফসিএম এদেরকে দিচ্ছে, এফসিএস দেরকে দিচ্ছে, তারপর আপনার রিটায়ার্ড কমিশনারদেরকে দিচ্ছে, তাই না? ধরে নিচ্ছে যে তাদের। জি স্যার, আজকের ক্লাস সংক্রান্ত নয়, এমন একটা বিষয় কি একটু জানতে পারতেছেন? আজকে ক্লাস তো শেষ, এখন আপনি জানতে পারেন, 5 মিনিট সময় আছে, 5 মিনিটে যা যা কোশ্চেন আপনি সব করতে পারবেন। স্যার ইটিডিএস সম্পর্কে একটু বলবেন কি স্যার? এটা কিভাবে ইটিডিএস, এখন যে এনবিআর এর একটা ওয়েবসাইটে চালান জমা দেয়, সেটা আবার ওই আপলোড করতে হচ্ছে। হ্যাঁ, তো এটা হলো আপনি ওই আগে যেটা ট্রেজারিটা ব্যাংকে জমা দিতেন, হ্যাঁ, এখন এটা না করে আপনি অনলাইনে পেমেন্টটা করতেছেন আর কি। এটা করতে গিয়ে অনেকে এটা সমস্যায় পড়তেছে, ঠিক মতো পারফর্ম হচ্ছে না, এখনো এটা ইফেক্টিভলি এখনো হয় নাই। সো এটা নিয়ে আমরা একটু ওয়েট করি, আরো সুন্দর সুন্দর জিনিস আসবে। হ্যাঁ স্যার একটা স্যার মানে কোশ্চেনটা হলো মানে আমাদের এই সিলেবাসের বাইরে জানি এখন স্যার অনেকগুলা আসতেছে যে মানে অডিট রিপোর্টের যে বিষয়টা স্যার, কি রিপোর্টটা বিষয়, অডিট রিপোর্টের যে মানে সিকিউরিটির যে বিষয়টা স্যার, এটা কি বলবেন স্যার? দেখা যাচ্ছে অনেকে স্যার শেয়ার করতেছে, কিন্তু দেখা গেছে তার অনেকে সিকিউরিটি করতেছে না, বা আর এটা কিভাবে কি করলে ভালো হয় স্যার? এটা কিছুই না, এটা হলো সিম্পল। আগে আপনার ওই যে আমাদের সম্মানিত আইটিপিরা বা লয়াররা যারা আছেন, ওনারা মনে করেন আপনার আমার নামে প্যাড ছাপাইয়া নিজে সিল মাইরা সাইন করে দিত। এখন এটা হচ্ছে না, যার কারণে যেমন আপনার ট্যাক্সের রিটার্ন জমা হয় মনে করেন 50,000, হ্যাঁ, কোম্পানির রিটার্ন সাবমিট হয়, তাহলে 50,000 অডিট রিপোর্ট লাগবে নাকি? জি। কিন্তু আমরা যারা আইসিবির চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছি যারা, তাদের হিসাব অনুযায়ী দেখা যায় 13 থেকে 14,000 অডিট রিপোর্ট আমাদের এই অডিট ফার্ম গুলো সাইন করেছে। বাকি ওই 26,000 27,000 এই অডিট রিপোর্ট কারা সাইন করেছেন? স্যার ভুয়া। তো এখন ওই যে যারা এসে ভুয়া করেছেন, এখন ওনারা এগুলো করতে পারতেছেন না। এখন কোম্পানি বলে যে আমরা এই বিপদে পড়ছি, সেই বিপদে পড়ছি। ওনারা তো অডিটরের নাম জীবনও শোনেন নাই। ওনারা করতেন কি, ওই লয়ার অথবা আইটিপি একজন ওনার কাছে যাইতো, অডিট করা লাগবে, উনি জানে যে একটা সিগনেচার লাগে, কি লাগে, সিগনেচার লাগে, ওই যে ওরে টাকা দিয়ে দিচ্ছে, ও আবার ঘুরে ফিরে যা যা করা করে নিয়ে আসছে। ও যে কি করছে ওই কোম্পানিও জানে না, কাকে দিয়ে কি করাইছে। ওকে দিছে মনে করেন, ওকে দিছে 1 লক্ষ টাকা, ও কি করছে 70,000 টাকা নিজে রাখছে, ওই যে অডিট ফার্মের ম্যানেজারকে দিয়ে করাইছে, ম্যানেজারকে দিছে 15,000 টাকা বা 20,000 টাকা, আর 10,000 টাকা পার্টনারকে দিছে। পার্টনার দেখতে তো আমার কোনো কাজ নাই, আমি সুন্দর মতন খালি সাইন করতেছি, আমার খালি কাগজ আসে সাইন করি, সাইন করলেই টাকা, মেশিনের মতো, হ্যাঁ, করছে। এতদিন দেখার কেউ ছিল না, এখন দেখার কেউ আসছে, এখন সবাই মনে করেন যে আবার জান যায় যায় অবস্থা। এখন স্যার এগুলো তো অবশ্যই সমাধান হবে স্যার, তাহলে কোন কোন সমাধান হবে, কোন কোন কমপ্লায়েন্স গুলো স্যার মেইনটেইন করলে স্যার আমরা এগুলা সিগনেচার করে নিতে পারবো? মানে কোন কোন কমপ্লায়েন্স করলে সিগনেচার করতে পারবেন, এটা কি আপনি? না আমি না স্যার, মানে স্যাররা সিগনেচার করতে গেছে, অনেকে বলে টার্নওভার বা লোনের বিষয়টা বলে আর কি স্যার। না না না, কোনো বিষয় না, এটা হলো আপনার কোম্পানি আইন অনুযায়ী, দেশে বলবৎ যত আইন আছে সেই অনুযায়ী আপনি চলবেন, এটা অডিটরের ইচ্ছা মতো তো হবে না। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, জি স্যার। আপনি অডিটরের যে নিয়ম কানুন আছে, অডিটিং স্ট্যান্ডার্ড অনুযায়ী সে অডিট করবে, করার পর যদি কোনো নন কমপ্লায়েন্স পায় সেগুলো সে ফাইন্ড আউট করবে। কারণ আপনি যদি অডিটরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় বলেন যে আপনাকে এত টাকা ফি দিব, কিন্তু আপনি এখানে কোনো শব্দ লিখতে পারবেন না, হ্যাঁ, অনেকে স্যার বলে আর কি আমি অ্যাকাউন্ট তৈরি করে দেবো, আমার এটা করে দিলে হবে কিনা, তো আমরা এগুলো সম্ভব, এইটা হলো বাজে কথাবার্তা, এগুলো আমরা শুনবো না, নিয়মের কথার বাইরে কথাবার্তা আমরা শুনবো না, ঠিক আছে? খালি আর একটা বছর যাইতে দেন, এরপর আর এই ধরনের কথাবার্তা শুনবেন না। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি বলেন স্যার। একটা কোশ্চেন ছিল স্যার, কোশ্চেনটা হচ্ছিল স্যার, আমরা যে আগে যেটা ট্যাক্স অফিসের জন্য একটা রিপোর্ট জমা দিতাম, ব্যাংকের লোনের জন্য আরেকটা অডিট রিপোর্ট জমা দিতাম, এখন তো সেটা যেহেতু করা যাবে না, এখন এই বছর এসে আমরা যদি পরবর্তীতে ডিভিএস এর জন্য যে রিপোর্টটা করব, এটা প্রিভিয়াস ইয়ার কোনটা বেস ধরে করব স্যার? এটা তো এখন নতুন খেলা শুরু হয়েছে,
এটা ভালো। এটা এখন আপনি ঠিক করেন যে আপনি কোন খেলায় কিভাবে নাচবেন, কোন মিউজিকের সাথে কিভাবে আপনি নাচে অংশগ্রহণ করবেন। না স্যার, কারণ ট্যাক্স অফিসে একটা রিপোর্ট আছে আর খালি ব্যাংকের এটা কাছে তো আমার না, লোন খালি আছে। তো স্যার এটাও না, এখানে আপনার অ্যাসেসমেন্ট করতে হবে একটা স্যার, আগে মানে আপনি কোনটা ভ্যাটের বেরা করলে রিটার্নে, বিপদে কম পড়বে। রাইট, আপনি আগে ভ্যাটের রিটার্নে দেখাইতেন একরকম, ট্যাক্সের জন্য অডিটের ফিনিশে দেখাইতেন একরকম, কোনো স্টক মিস্টক সেলস এর কোনো মিল ছিল না। এখন তো বেকায়দায় আছেন জি না? স্যার। সেলটা স্যার মন মতো দেখাইতো। হ্যাঁ, এখন মন মতো এখন মানে স্যার কি এখন কোম্পানি স্যার কোন ইস্যুতে কোন পলিসিতে আগাইতে পারে স্যার, কারণ এইটার দুইটা জন্য রিপোর্ট দুই রকম, এইটার জন্য কোনটা 2 বেশ কোটি, ধরে আগাবে স্যার? এটার জন্য কোম্পানির সাইজ অনুযায়ী 2 কোটি থেকে শুরু করে 2000 কোটি টাকা পর্যন্ত ফি দিয়ে চার্টার অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন, পরামর্শ নেবেন। স্যার আমার মানে ব্যক্তিগত মতামত আর কি, কারণ আমরা আপনারা এইসব আকাম 2 কোটি কুকাম থেকে করে, 200 কোটি স্যার। হ্যাঁ এইসব আকাম করে চার্টার অ্যাকাউন্টেন্টের বদনাম করে এখন চাচ্ছেন যে কিভাবে এটা ঠিক করবেন। আপনি জি অপরাধ স্যার। করবেন, আপনি সেইটার ভুক্তভোগী হবে চার্টার অ্যাকাউন্টেন্ট নাকি? না কিন্তু স্যার স্যার এখানে সাইন তো দিছে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওই যে বললাম 50,000-এর মধ্যে 13,000 সাইন করলো, বাকি 37,000 কে সাইন করছে? আজকে প্রায় স্যার 31টা ফার্ম মনে হয় ব্ল্যাক লিস্টে আইছে মনে হয়। হ্যাঁ, এরকম চলতে থাকবে, পারলে 200টাই চলে যাক, কোনো কিছু নাই। নিয়মের বাইরে যাবে, ফার্মেরও 12টা বাজবে, কোম্পানিরও 12টা বাজবে। এখন স্যার এই সমস্যাটা থেকে উত্তরণের উপায়টা কি স্যার? আমাদের উত্তরণের উপায় হচ্ছে কোম্পানির স্বার্থে আমরা কি করতে পারি স্যার? আপনার যখন ঝড় উঠবে, ভূমিকম্প হয়, হ্যাঁ ঝড় ওঠে, হলে কি হয়, আইসা তছনছ করে যায়, আইলা, তারপর কি আছে আপনার, না না নারকেল, হ্যাঁ, তো এগুলো নার্গিস। যখন আসবে তখন কিছু করার থাকে না, ব্যাংকে চুরে চলে যাবে, এরপর আবার সুন্দর করে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার আপনি সোজা হয়ে দাঁড়াবেন। এখন স্যার ঠান্ডা করতে গেলে এখন স্যার ওই যে আমার তো ভূমিকম্প প্রিভিয়াস চলতেছে, ইয়ারটা সংশোধন করে আসতে হবে স্যার। এখন এখন আমরা কোন ভূমিকম্প বেসে চলতেছে, সংশোধন ভূমিকম্প করব? চলতে দেন। এখন মনে করেন আপনি আগুনে ঝাঁপ দিচ্ছেন, তো আপনি কিভাবে হাত বাঁচাবেন এটা আপনার ব্যাপার, অডিটর আপনার কেমনে বুদ্ধি দিবে? স্যার আমি আইনটা পড়ে যেটা অবজারভেশন, আমার একটা মতামত হলো মানে এখন ফার্সেস বা 6.1 বা 6.2 এর ফাঁকি দেওয়ার কোনো স্যার মনে হয় যেন আর ওয়ে নাই। আপনি ফাঁকির কথা চিন্তা করছেন, আপনি দুষ্ট বুদ্ধি কেন মাথায় আপনার? আগেরটার কথার কারণে বললাম স্যার আগে যে তো ফাঁকি ফাঁকি দিত আগে স্যার। দিয়ে আসছি ওইটা সংশোধন কিভাবে করব স্যার? ওইটা সংশোধন স্যার হইলো ওই যে এই পূজার সময় দেখেন না পাঠা বলি দেয়, জি স্যার। হ্যাঁ এরকম যে এনবিআর যাবেন বলে যে আমি মাথা দিয়ে দিছি, এবার আপনি যা করেন করেন, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে না? এখন এখন স্যার তাহলে আমরা স্যার প্রিভিয়াস ইয়ার থেকে কি কারেকশন করে আসতে হবে কিনা? প্রিভিয়াস ইয়ার তো আপনার রেট্রোস্পেক্টিভ কারেকশন ভাবে করার কিছু নাই। আপনি সোজা হিসেবে আমি বলি, আপনি ব্যাংকে দিছেন, ব্যাংক তো রেগুলেটর না, জি স্যার। রেগুলেটর। আপনি না, ট্যাক্সে না, দিছেন, ট্যাক্সেরটা হইলো ফাইনাল, ট্যাক্সেরটা কি চেঞ্জ করতে পারবেন? জি না। না তাহলে স্যার আপনাকে ট্যাক্সেরটা বেস ধরেই এখন বাকি অ্যাডজাস্টমেন্ট যা যা করার করতে হবে। তো একটু বুদ্ধি নাই আপনার কাছে? স্যার আরেকটা জিনিস হচ্ছে আরজেসি তে যেমন স্যার অনেকগুলা কোম্পানি স্যার মানে ধন্যবাদ। রিটার্ন আপডেট এনে স্যার, হ্যাঁ, এরকম একটা ওই অনেক যে এখন company। আসতেছে, তো এখন আস্তে আস্তে সবগুলা মিউজিক শুরু হয়েছে, টেনশন নাই কোনো, ঠিক আছে? এগুলো টেনশন নাই, খালি একটা বছর যাইতে দেন, তখন আপনাদের ডিমান্ড কত বাড়ে দেখেন। চাকরিতে তো এখন কোর্স কমপ্লিট করলে 25, 22, 20 বলে ডাকে না, অলরেডি ইনক্রিজিং হচ্ছে স্যার। হ্যাঁ তখন দেখবেন যে 35-40 এর নিচে কথা বলবে না, কারণ ওগুলো ঠিক করতে গেলে তো আপনাদেরকে লাগবে না? জি স্যার। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমার অ্যাসেসমেন্ট যেটা, স্টুডেন্টরা আগের মতো সিরিয়াসনেস অনেক কম, কাজও শিখে কম, পড়াশোনাও সিরিয়াসনেস কম, যার কারণে যেটা 12 বছর আগে যেই স্যালারি পাইতো 12 বছর পরে এসেও তার চেয়ে কমে জয়েন করে। সো তার মানে কি কোয়ালিটি ইমপ্রুভ হয় নাই? বুঝতে পারছি? জি স্যার। তো আমরা নিজের উন্নতি যদি নিজে না করি এটা কেউ করে দিতে পারবে না। যেমন আপনি ফার্মে কোর্স কমপ্লিট করার আগে আপনাকে থাকতে হবে যে আমি ট্যাক্স ভালো বুঝি কিনা, আমি ভ্যাটের কমপ্লায়েন্স ভ্যাট বুঝি কিনা, আমি অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে আমার নলেজ আছে কিনা, আমি এক্সেল বা পাওয়ার পয়েন্টে আমার দখল আছে কিনা, কোম্পানি এক সম্পর্কে দখল আছে কিনা, এগুলো যদি না থাকে তাহলে আপনাকে কেন ভাই নিবে? সে তো একজন ওই গ্রাজুয়েশন করা ছেলেকে নিয়ে 10-12 হাজার টাকা বেতন দিয়ে নিবে, আপনাকে কেন নিবে বলেন তো? আর এখন অ্যাকাউন্টিং করতে হয় না, এখন অ্যাকাউন্টিং সফটওয়্যারে করে দেয়। ওই এই ধরনের ট্রানজাকশন কি, জাস্ট আপনি যখন সেলস অর্ডার করলেন ওইখান থেকে অটোমেটিক আসে এটা সেলস এর এন্ট্রি হয়ে যায়, আপনার এখন আর ওইসব করা লাগে না। সো ওই অ্যাকাউন্টিং এর ভাত শেষ। এখন আপনাকে যদি আপনি ল না জানেন, কমপ্লায়েন্স না জানেন, আপনার কিন্তু চাকরির বাজার খুবই খারাপ হবে। জি স্যার। আরো কোশ্চেন, এত কোশ্চেন। আব্দুর রাজ্জাক, আপনার ক্যামেরা অন করুন, দেখি আপনাকে চিনি কিনা। চিনবেন স্যার? আমি দেখি তো আপনার চিনি কিনা।
করতেছে স্যার। চিনলে অনেক সুবিধা আছে তাই না? এই তো চিনে গেছি, 14 গ্রাম নাকি? জি স্যার। হ্যাঁ, আমার কাছে সন্দেহ ছিল নাম শুনে। যাক ভালো, আপনাকে দেখে অনেক স্যার ভালো লাগলো। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে? জি স্যার, মোটামুটি ভালোই স্যার। ব্যাটটা স্যার একটু অগ্রগতি বেশি হচ্ছে, এই জন্য স্যার যাক ভালো, ব্যাটে আপনাকে ইনকাম স্যার অনেক ভালো। আপনাকে ব্যাটের স্যার ইনকামের স্পেশালি অভাব নাই। থ্যাঙ্কস স্যার। মানে আসলে এত সুন্দর একটা ক্লাস মানে আইসিবি আপনার সাথে মনে হয় আমার যখন দেখা হয়েছিল তখন আমি বলছিলাম আপনাকে যে ব্যাট নিয়ে প্র্যাকটিস করার জন্য, ব্যাটে ভালো জি ইনকাম স্যার, হবে জি তাই স্যার, না? জি আপনি বলছিলেন, জি স্যার। হুম। এই ট্রেনিংটার একদম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত স্যারের অবদান একমাত্র স্যার। অনেক পরিশ্রম করে স্যার আমাদের জন্য এটা। ওকে, তো আপনারা পড়াশোনা করেন। আজকের মতো ক্লাস এখানে শেষ। আর পরীক্ষার প্রিপারেশন স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন তাড়াতাড়ি, 1 মিনিট 1 মিনিট বলেন। কোশ্চেনটা করবো স্যার? হুম যারা হলো 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড স্যার, হুম কাস্টম ডিউটিটা স্যার ড্রব্যাক করতে পারবে স্যার, এইটার রেফারেন্সটা কোথায় পাবো স্যার? সরি, কাস্টম ডিউটিটা ড্রব্যাক করতে পারবে স্যার? ওইটা খালি ড্রব্যাক করতে পারবে বললে হবে না। ওইটা ওই যেই সময় আপনি কি করলেন ওইটা দেখবেন যে ওই কাস্টমস অ্যাক্ট আপনাকে পড়তে হবে। কাস্টমস অ্যাক্টের মধ্যে ওইটা আছে। ডিউটি ড্রব্যাক হচ্ছে কাস্টম অ্যাক্টের আওতায়, নট ভ্যাট অ্যাক্টের আওতায়, ঠিক আছে? ওইটা আর ভ্যাট অ্যাক্টের আওতায় হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি। ওইখানে স্যার। বলা আছে ওই দেখবেন 6 মাসের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হয়। যেদিন আপনি এক্সপোর্ট করলেন বিল অফ লেডিং, সেই ডেট থেকে 6 মাসের মধ্যে কি করতে হয়? অনবোর্ড ডেটে পরে থেকে 6 মাস। হ্যাঁ, 180 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হয়। এটা আপনি ওই যে কাস্টমস অ্যাক্টে দেখলে পাবেন। স্যার ওই হচ্ছে ডেডো নাকি ডেডো? হ্যাঁ ডেডো রাইট, হ্যাঁ ডিউটি এক্সাম্পশন ড্রব্যাক অফিস। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। জি, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর 3 তারিখে ক্লাস আছে। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম সো স্যার। মাচ স্যার, ভালো থাকবেন। 3 আমাদের তারিখে জন্য ক্লাস দোয়া আছে, রাখবেন, স্যার। ইয়াসিন স্যারের ক্লাস আছে 3 তারিখে। আমরা সার্টিফিকেটটা কিভাবে পাবো? সার্টিফিকেট যথা সময়ে আপনাদেরকে ইনফর্ম করা হবে মেইলে, আপনারা তখন পেয়ে যাবেন। স্যার আর কোনো কোর্স ডিজাইন করা হচ্ছে কিনা স্যার আমাদের জন্য? কোর্সের অভাব নাই, আগে পরীক্ষা দেন, কোর্সের অভাব নাই। হ্যাঁ, আর ট্যাক্সের ক্লাসটা কবে পাবো স্যার? ট্যাক্সের জুলাই মাসে, এই যে নতুন বাজেট আসার পরে। স্যার আপনি বলেছিলেন এক্সামের আগে একটা। আমাদের জন্য এক্সামের আগে স্যার যে স্পেশাল একটা হ্যাঁ, ক্লাস ওইটা করাই দিবেন ওইটা বলছিলেন স্যার। ওইটা ওইটা আমাদের কাজ চলতেছে। তো পাওয়ার পয়েন্ট আর এক্সেল নাকি? থ্যাংক ইউ। ওইটা এই পরীক্ষার পরে। আমরা কি স্যার ইনফর্ম হবো জিমেইল বা কোনো মাধ্যমে? এইটা সব মেলে পাবেন, এই হোয়াটসঅ্যাপ, ডিআরসি। দেখেন আপনাদেরকে বলছি যে ডিআরসির যেই আপনার ফেসবুক পেজ আছে সেখানে জি, স্যার, ফলো ওখানে- করবেন। জি, জি, ছাত্র follow। পরিষদ জানবে, প্রত্যেকটা সিএ ফার্মকে মেইল দেওয়া হবে সব জায়গায়। তার মানে আপনি যদি চোখ বন্ধ করেন ঘুমায় না থাকেন তাহলে আপনি জানতে পারবেন। জি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, ভালো থাকেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার।